সো আজকে আমরা শুরু করব পলিনোমিয়াল ইকুয়েশন 4.1 এর লাস্ট পার্ট। লাস্ট ক্লাসে আমরা 4.1 এর ফার্স্ট পার্ট কমপ্লিট করেছিলাম। আজকে লাস্ট পার্ট কমপ্লিট করে দেওয়া হবে। লাস্ট ক্লাসে 13 এর 2 নাম্বার পর্যন্ত করা হয়েছিল। আজকে শুরু করব 13 এর 5 নাম্বার 14 এর 5 নাম্বার থেকে। ওকে, তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে। বলা হয়েছে a এবং b বাস্তব হলে দেখাও যে একটা সমীকরণের মূলগুলি বাস্তব হবে যদি সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হয়, তাহলে প্রমাণ করা যে a = 2b and 4a = 11b। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। এরপরে পরীক্ষার মধ্যে মাঝে পরীক্ষার মধ্যে আসে। সো দেখা যাক এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। প্রথমে আমাদের কাছে যে সমীকরণটা দেওয়া আছে আমরা সেই সমীকরণটা সবার আগে লিখব। দেখতে পাচ্ছি এখানে 13 এর 5 নাম্বার অঙ্কটা। ওকে, টু বি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b = 0। আমি 2b কে একবার এই পাশে নিয়ে আসলাম। ওকে, একবার এই সমীকরণে যেখানে যা ছিল সবকিছুকে এক পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কাছে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ সাপেক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আমরা একটু একটু করে পড়ব এবং একটু করে কাজ করব। বলা হয়েছে সমীকরণের মূলগুলি বাস্তব হবে। আমরা গতদিন কিন্তু 13 এর 2 নাম্বারটা করছিলাম, সেখানে কিন্তু পৃথকের সূত্রটা ইউজ করছিলাম যখন মূলগুলোকে বাস্তব প্রমাণ করতে হয়। সো তখন আমরা কি করছিলাম, b² - 4ac এই যে রাশিটা দেওয়া ছিল পৃথকের যে সমীকরণটা বা পৃথকের যে রাশিটাকে ব্যবহার করার মাধ্যমে আমরা সেখান থেকে এটা বাস্তব হবে কিনা, অর্থাৎ একটা শেষে একটা রাশি তৈরি করছিলাম যেটা সেটাকে বর্গ আকারে প্রকাশ করা যায়। এখনো ঠিক ওইরকম একটা কাজ করব। তাহলে এই সমীকরণটাকে যদি আমাদের মেইন সমীকরণের সাথে কম্পেয়ার করি, ফর এক্সাম্পল ax² প্লাস bx প্লাস c = 0। দেখো দেখি এখানে এর মান কত, 2b, b এর মান কত, এই 2 সহকারে a প্লাস b পর্যন্ত, অর্থাৎ 2 * a প্লাস b। c এর মান কত, c এর মান কিন্তু শুধু 3a না, c এর মান কিন্তু এই সম্পূর্ণ অংশটা 3a - 2b। আমি আবারও বলতেছি, আমাদের দ্বিঘাত সমীকরণের মূল যে রাশিটা ax² প্লাস bx প্লাস c = 0, এই সমীকরণটার সাথে আমাদের প্রদত্ত সমীকরণটাকে আমি এখন কম্পেয়ার করব। তাহলে এর মান 2b, b এর মান 2 * 2a প্লাস b আর c এর মান 3a - 2b। এই পুরাটা হলো c এর মান। এখন যদি আমরা পৃথকের সূত্রটা ফেলি, অর্থাৎ আমরা প্রদত্ত সমীকরণটা যদি পৃথক তৈরি করি বা ডিসক্রিমিনেন্ট যদি আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, b² - 4ac। মনে আছে? তাহলে এখানে b বলতে কোনটা, একটু আগে বললাম 2 * a প্লাস b, কিন্তু b² আছে তো এর জন্য আমরা এখানে কি করব, হোল স্কয়ার লিখব। ওকে, -4ac, a কত আমাদের 2b, c কত আমাদের 3a - 2b। বুঝতে পারছো? এখন এখানে 2 গুণা 4 আর এখানে পাবো আমরা a প্লাস b হোল স্কয়ার। 4 2 গুণা 8b আর এখানে আমাদের 3a - 2b ছিল, থাকবে। এগুলাতে কোনো চেঞ্জ নাই। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলে দেই, a² প্লাস 2ab প্লাস b²। এখানে 3 * 8 = 24টা ab পাবো, মাইনাস মাইনাসে প্লাস 8 2 গুণা 16b² পাবো। এখানে গুণ করে দেই, 4a², 4 2 গুণা 8ab, 4b²। এগুলো সিম্পল কাজ, 24ab প্লাস 16b²। এখন একটু যোগ বিয়োগ করে লাইনটাকে দেখি কি পাওয়া যায়। 4a² 8 থেকে 24 বাদ দিলে 16 থাকবে, তাই না, -16ab আর 4টা b² 16টা b² যোগ করলে 20টা b² থাকবে। এবার মনে হয় সবকিছু মূল থেকে 4 কমন নিতে পারি। 4 কমন নিলে আমাদের থাকতেছে a² 4ab 4 5 b² 5b²। এবার একটু তাকায় দেখো, আমরা এটাকে ওই সূত্রে ফেলবো, অর্থাৎ বর্গের সব বাস্তব সংখ্যা প্রমাণ করবো, তো এজন্য এটাকে সূত্রে ফেলবো। কিভাবে, a² - 2ab প্লাস b²। ওকে, তাহলে এখানে দেখো a² 2 গুণা 4টা ab আর 4b² আর এখানে একটা b² অতিরিক্ত আছে, প্লাস একটা b² আমরা লিখে দিই। তাহলে এই লাইনটা তাহলে ওভারঅল কি হলো, তাহলে যদি গুছিয়ে লিখি a - 2b হোল স্কয়ার প্লাস b², যা কিন্তু একটা বাস্তব রাশি। এখানে তুমি অবশ্যই লিখে দেবে যা একটা ধনাত্মক সংখ্যা বা যা একটা বাস্তব রাশি আমরা এখান থেকে পাচ্ছিলাম। তার এখানে বলছিল যে a এবং b বাস্তব হলে এত সমীকরণের মূলগুলি বাস্তব হবে, অর্থাৎ সমীকরণের মূলগুলো বাস্তব। এরপর আমাদেরকে এই অঙ্কের অর্ধেক পার্ট কমপ্লিট। এরপর আমাদের বলা হয়েছে যদি সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হয়, সো একটা মূল আলফা আর একটা কি হবে, 2 আলফা। তা তোমরা গতকালকে শিখতেই পারছো এই বিষয়গুলো। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে a = 2b and 4a = 11b।
ধরি মূলদ্বয় আলফা অ্যান্ড টু আলফা, কারণ দ্বিগুণ বলছে, তাহলে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের কি গুণফল বের করব। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস টু আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। টু টু যদি কাটাকাটি করি, এই যেটা আমাদের বি আর এটা আমাদের এ, তাহলে এখানে থাকবে আমাদের থ্রি আলফা ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি বাই বি। থ্রি গুণ আছে ভাগ হয়ে যাবে, তার মানে আলফা ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি বাই থ্রি বি। বুঝতে পারছো? এটা আমাদের আলফার মান বের হলো। এবার আমরা কি করবো, মূলদ্বয়ের গুণফল বের করব। আলফা ইন্টু টু আলফা, সূত্র কি সি বাই এ। সি কত আমাদের, থ্রি এ মাইনাস টু বি বাই কত, টু বি। এখানে গুণ করলে আমরা পাবো, টু গুণ আছে ভাগ করে দেই, তাহলে এখানে পাবো আলফা স্কয়ার সমান, এ পাশে ফোর বি থাকে নিচে, আর উপরে আমাদের থ্রি এ মাইনাস টু বি ছিল থাকলো। এই যে আলফা, এই আলফার মানটা কত আমাদের যেটা বের করছিলাম আমরা, স্কয়ার করে বসায় দিই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, আর এখানে পাবো কত, 3 3 9 বি স্কয়ার। এই পাশে আমাদের 3a মাইনাস 2b 4b। এবার একটা কাজ করব, দুই পাশ থেকে একটা করে b নিচে থেকে তুলে দিই, ছোট হয়ে যাবে। তাহলে থাকলো a প্লাস b হোল স্কয়ার, আর এখানে থাকলো শুধু 9b, আর এখানে থাকলো শুধু 4, কারণ একটা করে b তুলে দিছি, 3a মাইনাস 2b। এবার আমরা এখানে কোনাকুনি গুণ করে দেব, তারপরে আমাদের ওই মিডল টার্ম করার মতো হবে, কমন নিলে আমাদের অঙ্ক শেষ। সোজা অঙ্ক এগুলা। তাহলে 4a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই দেখো এখানে a প্লাস b স্কয়ার মধ্যে ফেলে দিলাম, আর এখানে 9b এর সাথে গুণ হবে কে, 3a মাইনাস 2b। এবার সব গুণ করে দেব, 4a স্কয়ার 4 দুগুণা 8ab প্লাস 4b স্কয়ার, 3 নং 27ab মাইনাস প্লাস মাইনাস 9 দুগুণা 18b স্কয়ার। সব এক পাশে নিয়ে আসি, 4a স্কয়ার প্লাস 8ab plus 4b square minus 27ab plus 18b square equal to 0. ওকে, এখন এখান থেকে আমাদের কি থেকে যায় আমরা একটু দেখি। এখানে যদি লসাগু যোগ বিয়োগ করা যায়, 4a স্কয়ার থাকে, আর 8 থেকে 27 বাদ দিলে কত থাকবে, 8 minus 27 minus 19 ab, আর 4টা এবং 18টা যোগ করলে 22টা b স্কয়ার। 4 এবং 22 গুণ করলে পাবো 88। 88 কে ভেঙে কি গুণ বানাবো, 8 11 88 করে দিই, তাহলে 4a স্কয়ার 8 11, তার মানে এই পাশে আমরা 8ab লিখে এই পাশে 11ab লিখে দিই, মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 11 থেকে মাইনাস 8 করলে মাইনাস 19 মিলবে, ঠিক আছে। আর এখানে আমাদের 22b স্কয়ার ছিল থাকলো। এখানে আমি কি কমন নিতে পারি, 4 তো কমন যাই, a কমন যায়, বাদ থাকবে a মাইনাস 2b। ওকে, আর এখানে সেম টু সেম আমি 11 কমন নিতে পারবো, মাইনাস 11 কমন নিতে পারবো, আর b কমন নিতে পারবো, থাকবে আমাদের a মাইনাস 2b, মাইনাস 11ab মাইনাস প্লাস 11 দুগুণা 22b স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে a মাইনাস 2b যদি কমন নেই, বাদ থাকবে 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। এখন এখানে হয় অথবা করতে বলছে, হ্যাঁ হয় অথবা করলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে, হয় a ইকুয়াল টু 2b অথবা 4a ইকুয়াল টু 11b, এটা প্রমাণ করতে বলছে, হয়ে গেছে। তাহলে আমাদের 4 এর 5 কমপ্লিট। এবার আমরা আসবো 16 এর 1 নম্বর অঙ্কটাতে, সেম অঙ্কটা 16 এর 1 নম্বর অঙ্কটা। এখানে একটা বলছে কে এর মান কত হলে এত 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 রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। ওই পূর্ণবর্গ রাশির কনসেপ্ট কি, পিথাগোরাসের সূত্র মান শূন্য হবে, সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তারপর আমরা এই কনসেপ্টটা বেস করে ফেলব। এটা কোনটা করতেছি, 16 এর 1 নম্বরটা। দেখি এখানে কি দেওয়া আছে, k plus 1 x square plus 2 into k plus 3x plus 2k plus 3। সমান শূন্য, যেহেতু পৃথক শূন্য হবে, তার মানে এই সমীকরণটাকে আমাদের মেইন সমীকরণের সাথে যদি আমি কম্পেয়ার করি, যেটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে প্রশ্ন মধ্যে কি হবে, পৃথক শূন্য, পৃথকের সূত্র কি, b স্কয়ার মাইনাস 4ac
ইকুয়াল টু 0। তাহলে এখানে b এর মান কত দেখো দেখি, এই যে এটা কিন্তু b এর মান, এই যে ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এটা c। আচ্ছা এখন কথা হচ্ছে b এর মানটা আমরা এখানে লিখে দিই 2 ইনটু k প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত k প্লাস 1 এ c এর মান কত 2k প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, 2 দুগুণা 4 হবে, আর এখানে k স্কয়ার প্লাস 3 দুগুণা 6k প্লাস 3 3 9, আমি এই প্লাস গুলো স্ক্রিপ্ট করে ফেলে দিয়েছি এখানে। আর এখানে গুণ করলে হবে 4k প্লাস 4k 4, তারপর আমি দুইটার মধ্যে গুণ করে দিব 2k প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে গুণ করলে পাবো আমরা, পাশাপাশি গুণ করছি 4k স্কয়ার 4 6 24k 4 9 36 মাইনাস থাকবে এখানে 4 দুগুণা 8k স্কয়ার। ওকে, এর সাথে এটা গুণ করলে এটা হয় 3 4 12k 4 দুগুণা 8k 3 4 12 ইকুয়াল টু 0। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে এখানে চলতো। এখন জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে 4k স্কয়ার প্লাস 24k প্লাস 36 মাইনাস 8k স্কয়ার মাইনাস 12k। আচ্ছা এখানে 20k হয় না, আমি সরাসরি 20k লিখে দিই, আর মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন এখানে যোগ বিয়োগ করলে কি থাকে, 4 থেকে 8 চলে গেলে 4টা k স্কয়ার থেকে যাবে। ওকে, 24 থেকে চলে গেলে মাইনাস প্লাস 4k থাকবে, তাই তো। 24 থেকে যদি 20 চলে যায়, 36 থেকে 12 চলে গেলে কত থাকবে আমাদের 36 মাইনাস 12 24 থাকবে, প্লাস 24 ইকুয়াল টু 0। এখন সামনে একটা মাইনাস আছে না, এজন্য মাইনাসটা কমন নিব, সবগুলো চিহ্ন পাল্টে যাবে, মাইনাস 4k মাইনাস 24 ইকুয়াল টু 0। মাইনাসটা গুণ আসলে অবশ্যই শূন্যের সাথে শূন্য হয়ে যাবে, থাকলো 4k স্কয়ার মাইনাস 4k মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে আমার মনে হয় আরো কিছু কমন যায়, আরো কিছু বলতে এখানে আমি 4 তো কমন নিতে পারবো, তাই না? 4 কমন নিতে পারবো। 4 যদি কমন নেই তাহলে k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইকুয়াল টু 0, কারণ এখানে 4 কমন নিলে এখানে 6 থাকবে। এরপর এখানে কথা হচ্ছে আমাদেরকে কি বের করতে বলছিল, পৃথক বের করতে বলছিল। তাহলে আমরা এখানে সহজে রেখে মিলে টার্ম করে দেব, এই 4 গুণ আছে বসে ভাগ হয়ে যাবে, তারপর তো মিলে টার্ম যে কেউ করতে পারবেই, তাই না? এটা তো তোমাদের কারো কোনো সমস্যা নাই। বারবার তোমাদের কোশ্চেনটাকে ফলো করতে হবে, যে তোমাদের কোশ্চেনগুলো কি বলছে। কোশ্চেন ফলো না করে কিন্তু অঙ্ক করলে কিন্তু কখনোই তুমি এটা বুঝতে পারবে না যে তোমাকে কোথায় যেতে হবে বা কি প্রমাণ করতে হবে। সো 3k 2k মাইনাস প্লাস মাইনাস 6 ইকুয়াল টু 0। যদি আমি এখানে k মাইনাস 3 কমন যাবে, আর বাদ থাকবে k প্লাস 2। এখন যদি এখানে হয় অথবা করি তাহলে k এর মান বের হবে 3 মাইনাস 2। সো আমাদের মনে হয় এটা কমপ্লিট। আচ্ছা এখন তাহলে আমাদের 16 এর 1 নম্বর কমপ্লিট। এবার আমরা করব 16 এর 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা কম বোর্ডে আসলো, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এইজন্য আমি তোমাকে অঙ্কটা করে দিচ্ছি। তবে এই অঙ্কটার মতই, এই একই কনসেপ্ট, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 পৃথক সূত্রে ফেলে কাজ করতে হবে। ওকে, সো আমরা এখন করব 16 এর 2 নম্বর অঙ্কটা। দেখা যাক এখানে উদ্দীপকটা কি দেওয়া আছে, একটু বড় সরো একটা উদ্দীপক দেওয়া আছে। h স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার মাইনাস 2h kx প্লাস k স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। যেহেতু পূর্ণবর্গের কথা বলছে, আবার এখানে প্রমাণ করতে হবে, একটা আছে প্রমাণ করতে হবে h স্কয়ার বাই a স্কয়ার প্লাস k স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এটা আমরা দেওয়া আছে লিখি, এবং আমাদের মেইন সূত্রের সাথে যদি এটাকে আমি তুলনা করি তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা আমাদের a এর মান, এইটা আমাদের b এর মান, আর এটা আমাদের c এর মান। ওকে, a b c। আচ্ছা সো আমাদের এখন পৃথক সূত্রটা লিখতে হবে, সরাসরি প্রশ্ন মতো লিখে দিলে এখানে হয়ে যাবে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। যেহেতু পূর্ণবর্গের কথা বলছে তার মানে কি থাক 0, তাহলে এখানে b এর মান আমরা লিখে দিই মাইনাস 2hk হোল স্কয়ার মাইনাস 4 এর মান কত h স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, দেখো এই যে এর মান বসাই দিলাম। c এর মান কত আমাদের k স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। সো 4 হবে h স্কয়ার k স্কয়ার থাকবে 4h স্কয়ার 4a স্কয়ার, তারপর আমি আগের অঙ্কটার মধ্যে ভিতরে পাশাপাশি গুণ করে দেব ইকুয়াল টু 0। 4h স্কয়ার k স্কয়ার থাকে, এখানে যদি গুণটা করে দেই দেখা যাক কি থাকে, 4h স্কয়ার k স্কয়ার প্লাস মাইনাস 4
h স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4a স্কয়ার k স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 0। এবার যে কাজটা করব মাইনাস দ্বারা সবকিছুকে গুণ করে দেব। 4h স্কয়ার k স্কয়ার মাইনাস 4h স্কয়ার k স্কয়ার, বাহ এটা তো চলেই গেল। মাইনাস মাইনাস প্লাস 4h স্কয়ার b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কয়ার k স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারছো? খুবই সোজা কাজ করছি, খালি মাইনাস দ্বারা গুণ করে দিছি। আর তারপর দেখলাম কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দিলাম। এখন এই মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 4h স্কয়ার b স্কয়ার প্লাস 4a স্কয়ার k স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার b স্কয়ার। এখন তোমাদের আমি একটা প্ল্যানিং করে কথা বলবো যে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, কারণ এরপরে আপাতত পক্ষে আমি এখানে 4 কমন নেওয়া ছাড়া আর কোনো কিছু করতে পারতাছি না, কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে তার দিকে একটু ফোকাস করি, তাহলে কিছু আইডিয়া আমার মাথা থেকে আসবে। এই বিষয়গুলো তোমাদের একটু বুঝতে হবে। প্রমাণ করতে বলছে h স্কয়ার বাই a স্কয়ার, আর কি দেখতে পাচ্ছি k স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই রাশিটা আমাকে প্রমাণ করতে বলছে। কোশ্চেনটা শিখে দেখে তাকায় দেখো। এখন একটু চিন্তা করে দেখো যে এই লাইনটা কিন্তু অনেকটা এই লাইনের মতো নেই, কিন্তু পুরোপুরি না। তার মানে যেটা বুঝতে পারলাম যে এখানে 4 নাই, এখানে তো কোথাও 4 নাই, তার মানে এখানে 4 থাকবে না। এক কাজ করি, সবকিছু থেকে আমি 4টাকে উভয় পক্ষ থেকে 4 তুলে দিই। এখানে মানে এখানে 4 কমন নিলাম আর ওখানে 4 4 কাটাকাটি করলাম। থাকলো h স্কয়ার b স্কয়ার, থাকলো a স্কয়ার k স্কয়ার, থাকলো a স্কয়ার b স্কয়ার। এটাও তো আশা করি বুঝতেই পারছো। এখন তারপরে কি তোমার কাছে মনে হচ্ছে না যে এই লাইনটা প্রায় সেম? আসলে সেম। কেন সেম তোমাকে আমি বলি, যে এই a স্কয়ার b স্কয়ারের সাথে মনে মনে একটা 1 গুণাকার আছে, তা এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আর যদি সেটা আমরা করি, তারপর যদি সেপারেশন করি, কাটাকাটি করলে কিন্তু আমরা ওই লাইনটা পাবো। দেখো কিভাবে পাই। আবার তুমি যদি মনে করো ভাই আমি ওই পক্ষে a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ করব, সেটাও হবে, কোনো সমস্যা নাই। a স্কয়ার b স্কয়ার আর এখানে তো 1, আর এখানে a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার k স্কয়ার। কনসেপ্টটা বুঝতে পারছো? মানে a স্কয়ার b স্কয়ারের সাথে মনে একটা 1 গুণাকার ছিল, তখন a স্কয়ার b স্কয়ার এই পাশে এসে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এই এবার আমরা এখানে সেপারেশন করে দিই, আমাদের অঙ্কের কাহিনী কম। কারণ আমাকে এটা প্রমাণ করতে হবে, তো এইজন্যই বলতেছি যে কোশ্চেন তোমাকে বারবার দেখতে হবে যে তোমাকে কোনটা প্রমাণ করতে বলছে। তা যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু মানে গন্তব্য ছাড়া যেটাকে বলা হয় সেটা কিন্তু অঙ্ক কখনো মিলাতে পারবে না। h স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। এখন আমি সেপারেশন করে দিচ্ছি, মানে পৃথক করে দিচ্ছি। a স্কয়ার k স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1। এখন a স্কয়ার স্কয়ার কাটাকাটি করো, দেখো কি থাকে? h স্কয়ার বাই b স্কয়ার। h স্কয়ার, ও আচ্ছা এখানে তো a b লেখা ছিল, তাহলে কাটাকাটি করলে b স্কয়ার স্কয়ার কাটাকাটি করলে এখানে থাকে h স্কয়ার বাই a স্কয়ার। আর এখানে আমাদের যদি a স্কয়ার কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকবে k স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। দেখো আমাদের লাইনটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো? তো এই আর কি ব্যাপারটা খুবই সোজা কাজ করছে। এখানে এটা থেকে এটা সেপারেশন করে দিয়েছি, তারপরে আমি কাটাকাটি করলাম, আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে প্রমাণ হয়ে গেছে। এজন্যই বললাম যে এই অঙ্কটা কম বোর্ডে আসলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট অনেক। এই অঙ্কটা তোমাদের ভালো করে রাখতে হবে। এরপর আমরা এখন করব 18 এর 1 নম্বর অঙ্কগুলো। আসলে 18 অনেকগুলো অঙ্ক আমাকে করতে হবে, কারণ 18 সবগুলো অঙ্কই মোটামুটি ইম্পর্টেন্ট। কিছু অঙ্ক কম বোর্ডে আসছে, সেগুলো আমাকে করতে হবে, কিন্তু 18 অঙ্কগুলো যদি একটা ভালো করে বুঝতে পারো, মোটামুটি এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই পারা যাবে। তারপর আমি মোটামুটি 3-4টা মতো করার চেষ্টা করব। সো 18 এক নাম্বারটা দিয়ে শুরু করতেছি। এখানে যেটা বলা হয়েছে যে দেখতে পাচ্ছি যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। মনে আছে আমি কিন্তু একদম গত ক্লাসেই সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে কিছু বেসিক দিছিলাম। শুধু কি ছিল মনে আছে? x স্কয়ার মাইনাস মূলদ্বয় যোগফল ইনটু x প্লাস মূলদ্বয় গুণফল ইকুয়াল টু 0। শুধু এখানে লিখে দিছিলাম, মনে করে দেখো। অর্থাৎ সূত্র এরকম ছিল, এটা আমাদের কাজে লাগবে, আজকে লাস্টে কাজে লাগবে। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটা কিসের সূত্র? সমীকরণ নির্ণয় করার সূত্র। এটা এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এখন একটু চিন্তা করে দেখো এই সূত্রটার মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের মেন কাজে লাগবে, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর মান জানা না থাকলে আমরা কখনো এই সমীকরণ তৈরি করতে পারবো না। তার মধ্যে প্রথম বিষয়টা মূলদ্বয়ের যোগফলের মান আমাদের জানা থাকতে হবে। দ্বিতীয় বিষয়টা মূলদ্বয়ের গুণফলের মান জানা থাকতে হবে। যদি আমি একটা সমীকরণ নির্ণয় করতে যাই, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমাদের কাছে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের মান জানা আছে কিনা।
যদি মান জানা থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজে এখানে মানটা বসায় দিয়ে দেন সমীকরণটাকে আমরা কমপ্লিট করতে পারবো। প্ল্যানিংটা বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, অর্থাৎ যে কোনো সমীকরণ সাপেক্ষে তোমাকে যে কাজটা করতে হবে, শেষে যদি তোমাকে সমীকরণ নির্ণয় করতে পারে, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলা হয়, তখন তোমাকে দেখতে হবে তোমার কাছে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের মান আছে কিনা। যদি না থাকে বের করে নিবা, থাকলে তো অঙ্ক ওখানেই শেষ। করা যাক, তাহলেই বুঝতে পারবা। সবগুলো অঙ্ক প্রায় সেম। আমি একটা অঙ্ক করে দিই, আমি অনেকগুলো অঙ্কই করবো, আগে প্রথমটা করি, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার চলে আসবে। আগে দেখি এখানে রাশিটা কি দেওয়া আছে। এখানে লেখা আছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। যা একটা দ্বিঘাত সমীকরণকে এটা ফলো করে। সমীকরণটা কেমন তোমরা তো জানোই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে তারা বলেই দিয়েছে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এখানে সমীকরণের মূলদ্বয় যেহেতু তারা আলফা বিটা বলে দিয়েছে, সেহেতু আমি এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি, যেহেতু সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে কি লিখতে পারি, মূলদ্বয়ের যোগফল সবসময় তোমরা জানোই, কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু সূত্র কি, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তাহলে 6/4 কাটাকাটি করলে এখানে কি থাকবে, 3/2, তাই তো। আচ্ছা, এরপর আমরা মূলদ্বয়ের গুণফল বের করতে পারবো, আলফা ইনটু বিটা ইকুয়াল টু সূত্র কি, সি বাই এ, মানে 1/4। কিন্তু তারা একটা নির্দিষ্ট মূল দিয়ে দিয়েছে, সেই মূলটা কি রকম, আলফা প্লাস 1 বাই বিটা এন্ড বিটা প্লাস 1 বাই আলফা। প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। এই সমীকরণের মূল ঠিক আছে, কিন্তু তারা আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা বিশিষ্ট, অর্থাৎ মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে আমাকে। এটা এই সমীকরণের মূল, কিন্তু আমাদেরকে যেটা বের করতে হবে যে এটাকে একটা মূল হিসাব করতে হবে, এটাকে একটা মূল হিসাব করতে হবে, তারপর সেখান থেকে সমীকরণ তৈরি করতে হবে। এখন যদি এই একটা মূল হয়, এটা একটা যদি মূল হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই দুইটা মূলের যোগফল এবং এই দুইটা মূলের গুণফল যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের একদম সমীকরণ নির্ণয় করার যে মেইন সূত্র, সেখানে কিন্তু মানটা বসে আমরা খুব সহজেই সমীকরণ তৈরি করতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, এখানে এই সমীকরণের মূল আলফা বিটা, এটা তারা প্রথমে বলে দিয়েছে, কিন্তু তারা এইটার সাপেক্ষে সমীকরণ নির্ণয় করতে পারেনি। এইটার সাপেক্ষে যদি সমীকরণ নির্ণয় করি, চিন্তা করে দেখো, আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা সাপেক্ষে যদি সমীকরণ নির্ণয় করি, তাহলে আমি এই সমীকরণটা পেয়ে যাবো, তাহলে আমাদের লাভ আছে কোনো বের করে, তো অঙ্ক আমাদের এই ঘুরে ফিরে প্রথম লাইনে আমরা চলে আসলাম। বাট তারা সেটা চায় না, তারা বলছে যে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা বিশিষ্ট সমীকরণের মূলদ্বয় বের করতে হবে, তো মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ তখন এটাকে একটা মূল বিবেচনা করবো, যেরকম আলফা, সেরকম মনে করো এটা পুরো একটা আলফা, মনে করো এটা পুরো একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান বের করে রাখবো, আলফা ইনটু বিটার মান বের করে রাখবো, যেন সেই মানগুলো আমরা আমাদের ওই সমীকরণ তৈরি করার সময় যেখানে মান বসাতে হয় সেখানে যেন বসাতে পারি। আপাতত মুখে প্ল্যানিং এটা বললাম, এবার আমি একটু করে দেখাচ্ছি। সো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এই একটা মূল, এই একটা মূল, এই মূল দ্বয়ের যোগফল নির্ণয় করতে হবে। এগুলো কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছে, আমি নিজের মতো করে লিখি নাই, এটা ভাইবো না। লিখলাম এত ও এত এত মূল দ্বয়ের যোগফল, তার মানে এটা প্লাস এটা, সিম্পল, আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। এখন আলফা বিটা একটু আলাদা করে সাইড করে গুছিয়ে লিখি, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, বুঝতে পারছো, আলফা প্লাস বিটা। এখানে আলফা বিটা লসাগু করো, থাকবে কত, মানে আলফা প্লাস বিটা, মানে বিটা প্লাস আলফা, তো আমি ঘুরিয়ে ফিরে আলফা প্লাস বিটা লিখলাম। এবার আমরা এখন যে কাজটা করবো, এখানে মান বসাবো। এই দেখো আমাদের কিন্তু মান বের করা আছেই, 3/2 1/4 বের করাই আছে, সেটা বসাই দিব। 3/2 এটার মান, 3/2 এটার মান 1/4। এবার আমি এখানে ওভারঅল ক্যালকুলেশন করে দেখবো আমার এখান থেকে ফাইনালি কত আসে। এটা সরাসরি ক্যালকুলেটরের কাজ। তাহলে 3/2 প্লাস এখানে পাচ্ছি 3/2, এটা পাচ্ছিল 1/4, এখানে সরাসরি 15/2 আসে, মানে এটা উল্টে দেওয়া যোগ বিয়োগ করলে লাস্টে 15/2 থাকে। সো এই মানটা তোমাকে নোট রাখতে হবে, কারণ তোমাকে একদম লাস্ট সমীকরণে গিয়ে এখানে এই মানটা বসাতে হবে 15/2। ব্যাপারটা ক্লিয়ার? তো আমরা এখান থেকে কি বের করলাম, এত এই একটা মূল, এই একটা মূল, এই মূল দ্বয়ের যোগফল, তার মানে এটা প্লাস এটা। তারপর আমরা এখানে যে মানগুলো একটু আগে বের করে রাখছিলাম, আলফা প্লাস বিটা অথবা আলফা ইনটু বিটা, সেই মানগুলো ইউজ করার মাধ্যমে 15/2 বের করলাম।
সেম টু সেম আমি এইটুকু এখন মুছে দিব, তবে 15/2 এই মানটা আমাদের খেয়াল রাখতে হবে। এই মানটা আমরা দুইটার যোগফল পাইছিলাম, আমি জাস্ট এরকম করে লিখে দিচ্ছি, নাহলে আমি মানটা ভুলে যাব, তখন আবার আমাকে আরেকবার মান বের করতে হবে। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই দুইটার মূলদয়ের গুণফল বের করতে হবে, কারণ শেষে কিন্তু আমাকে লাস্টে কিন্তু এটা বসাতে হয়, একবার মূলদয়ের যোগফল বসাতে হয় এবং গুণফল বসাতে হয়, তারপরেই সেখানে একটা সমীকরণ তৈরি হয়। তাহলে লিখবে এত এবং এত সমীকরণের মূলদয়ের গুণফল। এইটা ইনটু এইটা। ওকে, এখন এখানে যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যায়? আলফা বিটা প্লাস 1 1 1 বাই আলফা বিটা, এই লাইনটা পাওয়া যায় না? মানে এটা বুঝতে পারছো? আলফা দ্বারা দুইটাকে গুণ করছি, 1 বাই বিটা দ্বারা দুইটাকে গুণ করছি, ক্রমান্বয়ে সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে এখানে আলফা বিটার মান কত আমাদের? এখানে 1/4, আর এখানে তো 2 পাচ্ছি, আর এটা 1/1/4, তার মানে খালি 4 বা উল্টে দিতে পারে। এখন এইখান থেকে আবার কত পাওয়া যায় সেটা বড় কথা। 1/4 প্লাস 2 প্লাস 4, আচ্ছা এখানে আমরা 25/4 পাচ্ছি, তার মানে মূলদয়ের গুণফল আমরা পাইলাম 25/4। তাহলে এখান থেকে দেখো আমাদের কিন্তু মূলদয়ের যোগফল আমরা বের করতে পারছি, সেম ভাবে আমরা এখান থেকে মূলদয়ের গুণফল বের করতে পারছি। এখন এই মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফলের সাহায্য নিয়ে আমাদের সেই নির্ণয় ও সমীকরণ নির্ণয় করার সূত্রটা কি, যেটা একটু আগে লিখে দিলাম, সূত্রটা এখন ব্যবহার করব। এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমাদের আর কাজে লাগতেছে না। স্যার এখন লিখবো সুতরাং নির্ণয় ও সমীকরণ। আমি আগে সূত্রটা লিখতেছি, সূত্রটা কি? x² মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখানে মূলদয়ের যোগফল কোনটা? ওই যে 15/2, তার সাথে কি ছিল? ইনটু x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। মূলদয়ের গুণফল কত? 25/4 ইকুয়াল টু 0। তোমরা কিন্তু ভাইবো না যে ভাই আপনি এইটা তো আপনি ফেললেন না কেন, আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সত্যি কথা বলতে আমি এইটাই ফেলছি, কিন্তু এই আলফা বলতে আমি এই পুরাটুককে বোঝাচ্ছি, আর এই বিটা বলতে আমি পুরাটুককে বোঝাচ্ছি। বুঝতে পারছো? আলফা বিটা, আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটা। এই দেখো আলফা ইনটু বিটা বের করছি একবার, আরেকবার তো প্রথমে দেখতেই পারছো আলফা প্লাস বিটা বের করছি। তারপরে সেই মানগুলো আমরা বের করার জন্য আমরা আমাদের যে প্রধান দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল তার সাহায্য নিয়ে তারপর আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারছি। তো আমাদের সমীকরণ শেষ। এবার তুমি যদি এখানে মনে করো ভাই আমি এখানে আরো কিছু কাজ করব বলতে আমি এখানে লসাগু করে একটু লাইনটাকে ডিজাইন করে আরো 2 লাইন করতে চাই, করতে পারো। আমার আসলে আর করতে ইচ্ছা করতেছে না দেখে আমি অঙ্কটা এখানেই স্টপ রাখতেছি, কারণ আমাদের সমীকরণ আমরা পেয়ে গেছি। তবে তুমি চাইলে, আমি আবার বলছি, তুমি চাইলে এখানে 4 লসাগু করে সুন্দর করে একটা অ্যান্সার গুছিয়ে লিখতে পারো, দেখতে ভালো লাগবে তাহলে। যাই হোক, আমাদের তাহলে 18 1 নম্বর কমপ্লিট। একটু সময় নিয়ে অঙ্কটা করলাম এই কারণে এই অঙ্কটা বুঝতে পারলে পরের 3টা অঙ্ক কোনো ব্যাপারই না, আর এটা বুঝতে না পারলে পরের 3 অঙ্ক কিছুই বুঝবো না। এখন আমরা করব 18 2 নম্বর অঙ্কটা। এটা তো সিম্পল অঙ্ক, x² প্লাস bx প্লাস c। ও আমাদের মেন সমীকরণই দেওয়া আছে না, তাই না? তো আলফা বিটা মূলদয় বিশিষ্ট বলছে, সুতরাং আমি লিখতেছি যে মূলদয় আলফা বিটা হলে এর যোগফল, মানে মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই, মানে মেন সূত্রটা, কারণ আমাদের মেন সমীকরণটা এখানে আছে, এর গুণফল আলফা ইনটু বিটা ইকুয়াল টু সি বাই। এই মানগুলো আমাদের কাজে লাগবে সামনে, বুঝতেই পারছি আগের অঙ্কগুলাই। এরপরে কি কি ওই আগের একই মূল, তো আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট, আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূলদয়ের যোগফল। যোগফল মানে এটা প্লাস এটা করব, আমি গুছিয়ে লিখতেছি যোগফলটাকে। বুঝতে পারছো? ঠিক আগের অঙ্কটাই, আলফা প্লাস বিটা, আলফা বিটা যদি লসাগু করো তাহলে কি পাবা? আলফা প্লাস বিটা। এবার তুমি এখানে মান বসাই দাও, আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি বাই এ, এটার মান মাইনাস বি বাই এ, আর আলফা বিটার মান কত? সি বাই এ। এইখানে মনে হয় উল্টে দেখা রেডি করতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস হবে বি বাই এ ইন্টু এ বাই সি। এ আর এ কাটারি করলে
মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি থাকবে। এ সি যদি লসাগু যায় তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এ আর এ কাটা যাবে, তাহলে মাইনাস বিসি, সিসি কাটারি করলে মাইনাস এবি, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটা প্লাস হয়ে যাবে। আচ্ছা হইল, এত এত মূলদ্বয়ের যোগফল আমরা বের করলাম, বুঝতে পারছো? এবার আমরা কি করব, এই মূলদ্বয়ের গুণফল বের করব, তারপর মেন সমীকরণ বসাই দেবো, ওদের অঙ্ক শেষ হয়ে যাবে। আমি মানটাকে একটু লিখে রাখি, কারণ আমি এখানে মুছে কাজ করবো। তো কোথায় লিখে রাখবো, মাইনাস বিসি প্লাস এবি বাই এসি। এখন আমি সেম টু সেম একই রকম ভাবে মূলদ্বয়ের গুণফল বের করব। আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা। গুণ করলে এখানে আলফা বিটা পাবো, আলফা কাটা যাবে 1 থাকবে, বিটা কাটা যাবে 1 থাকবে, 1 বাই আলফা বিটা পাবো। আলফা বিটার মান বের করে রাখছিলাম সি বাই এ প্লাস 2, আর এটা উল্টে দিলে এ বাই সি হয়ে যাবে, বুঝতে পারছো? মানে ওই যে 1 বাই সি বাই এ বসাবো, তো উল্টা দিলে এ বাই সি হয়ে যাবে। এখন এখানে এ সি তো মনে লসাগু যাই, এটা আমি কিন্তু 2 লিখছি। আচ্ছা, তাহলে এ আর এ কাটলে সি স্কয়ার প্লাস 2ac প্লাস সিসি কাটলে a স্কয়ার। উপরে মনে হয় একটা সূত্র পড়ে যায়, a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমাদের একদম মেন সমীকরণ মতই করে ফেলবো। মূলদ্বয়ের x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। শেষ, আর কোনো ঝামেলা নেই। সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তারপরে মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে। আর এখানে bc প্লাস ab বাই ac ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল মানে c প্লাস a হোল স্কয়ার বাই ca ইকুয়াল টু 0। আবার বলতেছি x স্কয়ার মাইনাস ওই মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 ছিল, মাইনাস আর ওই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে। আমাদের সমীকরণ কমপ্লিট। তুমি চাইলে আবার এখানে করতে পারো, এসি লসাগু করে একটা आंसर সুন্দর করে লিখতে পারো, দরকার নেই। সো আমাদের এটা কমপ্লিট এখানে হয়ে গেল। এবার আমরা আসবো 16 এর 1 কমপ্লিট, 16 এর 2 কমপ্লিট, 16 এর 3 নাম্বারটা একটু করে দেওয়া দরকার। এটা বইতে আসছিল একই অঙ্ক। আঠারো প্রায় সবগুলো অঙ্ক কম। 16 এর 3 নাম্বার নাকি এটা, না 5 নাম্বার বইতে আসছিল। আচ্ছা, 5 নাম্বার অঙ্কটা কি আছে, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, না 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমাকে আলফা বিটা মূল বিশিষ্ট বলছে। সো মূল আলফা বিটা হলে মূলদ্বয়ের কি লিখবো, যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 3/2। ওই যে বি বাই সূত্র, মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা ইকুয়াল টু সি বাই সূত্র, মানে 5/2। এবার আমাদের ওই মূল কাহিনীটা কি বলো দেখি, ওই যত মূল বিশিষ্ট বলছে, এখানে আবার মূলটা একটু অন্যরকম। 1 বাই আলফা কিউব ও 1 বাই বিটা কিউব বিশিষ্ট মূলদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। কাহিনী সেই ঘুরে ফিরে একই। এবং তাহলে এর যোগফল নির্ণয় করি ফার্স্টে। 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব। আলফা কিউব বিটা কিউব লসাগু করলে কি থাকবে, বিটা কিউব প্লাস আলফা কিউব, তার মানে সেই ঘুরে ফিরে আলফা কিউব প্লাস বিটা কিউবই পাবো। a প্লাস b অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এই সূত্রটা কাউ দেখি বেঁচে বেঁচে এটা কেন ফেললাম, আসলে এখানে মূল ঘটনাটা কি, আমাদের আসলে এই যে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে আর আলফা ইনটু বিটার মান দেওয়া আছে, আর এই সূত্রটা ফেললে কিন্তু আমরা সব জায়গায় মান বসাতে পারবো। এই চিন্তা করে আমি এই সূত্রটা এখানে ফেললাম। আর নিচে আলফা বিটাকে হোল কিউব এভাবে লেখা যায়। এখন আমি কিছুই করব না, জাস্ট করে ধরে মানটা বসাই দেব। আলফা প্লাস বিটার মান মাইনাস 3/2 হোল কিউব মাইনাস 3, আলফা বিটার মান 5/2, আলফা প্লাস বিটার মান মাইনাস 3/2, তাই তো?
এখানে কাজ করলে আমরা মান পাচ্ছি 63/125, 63/125। মানটা লিখে রাখি 63/125। এবার আবার আমাকে মূলদ্বয়ের গুণফল বের করতে হবে, একই কাহিনী। গুণ করতে বলতে এখানে গুণ চিহ্ন দিব, তাহলে হবে আলফা কিউব বিটা কিউব। আলফা বিটার মান কত? 5/2 হোল কিউব, তার মানে 2/5 হোল কিউব হবে। 2/5 কে হোল কিউব করলে পাচ্ছি 8/125। এখন আমাদের সমীকরণ নির্ণয় করার কোনো ব্যাপারই না, আমরা সূত্র তো জানি। ওটা মূলদ্বয়ের যোগফল, এটা মূলদ্বয়ের গুণফল। সুতরাং সমীকরণ কি হবে? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কত? 63/125x, মূলদ্বয়ের গুণফল 8/125 = 0। কমপ্লিট। আচ্ছা, এই গেল আমাদের কাহিনী। এরপরে আমাদেরকে 6 নাম্বার কুয়েটের অঙ্কটা আসলে একই রকম অঙ্ক, তারপরে দেখাই দিই। তো এখানে মূল সমীকরণ দেওয়া হচ্ছে x² + x + 1 = 0। এটা আমার একটা ফেভারিট সমীকরণ। আচ্ছা, এখান থেকে মূলদ্বয় আলফা বিটাই বলছে, দ্বয়ের যোগফল। এই কাজগুলো দুইবার রিপিট করা লাগে, তাহলে আলফা প্লাস বিটা বের হবে এখান থেকে, আলফা প্লাস বিটা -1 বের হবে। বলো দেখি কেন? কারণ এখানে কিন্তু বির মান কত? সহগের মান কত? 1। আর এখানেও কত? 1, তার মানে 1/1 -b/a, তার মানে -1/1 মানে -1। আর মূলদ্বয়ের যদি গুণফলের কথা বলা হয়, মানে আলফা বিটার মান কথা বলা হয়, c/a, c এর মান জাস্ট 1 হবে, কারণ এটা 1 এটা 1, 1 ভাগ করলে 1। বুঝতে পারছো? আমাদের মেইন সূত্র কিন্তু আমি কম্পেয়ার করছি, ax² + bx + c = 0, এর মান 1, b এর মান 1, c এর মান 1। সো -b/a সূত্র এখানে, আর এখানে c/a সূত্র, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল গেল। এরপর আমাদেরকে এখানে α² β² মূল বিশিষ্ট, বাকি কাহিনী বুঝতেই পারছি। তাহলে লিখে α² β² মূলদ্বয়ের যোগফল। কি লিখবা তুমি? α² + β²। এখন a প্লাস বলি a² + b² তো অনেক সূত্রই আছে, কোনটা ফেলবা? প্লাসেরটা ফেলবা। কেন? তোমার উদ্দীপকের বা তুমি যে কাজটা করছো সেখানে তুমি প্লাসের মানটা পাইছো, তার মানে a + b² - 2ab। কাহিনী বুঝলা? এটা বিটা লিখছি। আচ্ছা, এটার মান কত পাচ্ছি? -1 হোল স্কয়ার 2 × 1, তাহলে এখানে 1 - 2 মানে কত? -1। তাহলে মূলদ্বয়ের গুণ যোগফল আমরা পেলাম -1। এবার আমরা কি বের করব? মূলদ্বয়ের গুণফল বের করব। তোমরা এখান থেকে মুছে আবার করবা, আমি সরাসরি এখানে কাজ সেরে ফেলতেছি। এটা ইনটু এটা, তাহলে আলফা বিটার মান কত? 1² মানে সেই ঘুরে ফিরে 1ই আসবে। এখন আমাদের নির্ণয়ের সমীকরণ আমাদের শেষ। এজন্য বলছিলাম এটা তোমরা নিজেরাই পারবা। সবগুলো অঙ্ক একই কাহিনী। অঙ্ক যত যে মূলই দেখ না কেন, কিউব দেখ, পাওয়ার 4 দেখ, আর যা মনে তাই দেখ, তুমি তোমার সিস্টেম অঙ্ক করবা, দেখো তোমার অঙ্ক মিলে গেছে। সুতরাং সমীকরণ x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, তার মানে -1 মানে হচ্ছে +1 + x প্লাস মূলদ্বয় গুণফল = 0। আমাদের সেই মেন সমীকরণটাই আমরা পেয়ে গেছি। এখানে শেষ একটা টুইস্ট দিছিল। কি বলছিল? নির্ণয়ের সমীকরণ ও প্রদত্ত সমীকরণে এর অভিন্নতার কারণ ব্যাখ্যা করো। অভিন্ন মানে কি? ভিন্ন নয়। আসলেই তো ভিন্ন নয়। প্রশ্নে যে লাইনটা ছিল আর শেষে যে সমীকরণ দিয়ে কাজ করে যে লাইনটা পাইলাম, সেটা তো দেখতে একই রকম। অর্থাৎ ঘটনা সত্য যে মূল সমীকরণ এবং আমাদের এখানে প্রদত্ত সমীকরণ এবং নির্ণয় সমীকরণের মান সম্পূর্ণ অভিন্ন, মানে কোনো রকম কোনো ভিন্নতা নাই। ঘটনা বুঝছো? এটাই আর কি লাস্টে টুইস্ট ছিল। সো আমাদের এই পিসটার অঙ্কগুলো মনে হয় আমাদের কমপ্লিট। আর ইম্পর্টেন্ট অঙ্ক আমি এই পিসে দেখছি না। এখন তাহলে নেক্সট কোথায় আছে? নেক্সট আমরা এখন করব 21 নাম্বার থেকে। কারেক্ট। 21 এর মধ্যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। প্রথম অঙ্কটাই সেই লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক, তবে অঙ্কটা অনেক ছোট। দেখা যাক। একুশের 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে। লাইনটা আগে একটু লিখে রাখি এখানে। কি দেওয়া আছে? এমন একটা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সমীকরণ তো কতই নির্ণয় করা যাবে। সমীকরণ, আচ্ছা লাইনটা একটু পড়ে শোনাই তোমাদের, কারণ লাইনটার মধ্যে একটু প্যাচ আছে।
এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের দুইটির সমষ্টি ও অন্তরফলের পরম মান হবে। সমষ্টি এবং অন্তরফলের পরম মান হবে। তো আমি আমার সুবিধা মতো মূল দুইটা ধরে নিলাম আলফা এবং বিটা। সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা, কারেক্ট। অন্তর মানে কি? আলফা মাইনাস বিটা। অর্থাৎ এত এবং এত বিশিষ্ট মূল বের করতে হবে। ঠিক আগে যে অঙ্কগুলো করালাম ওগুলা মতো। ওখানে কি ছিল? আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা বিশিষ্ট মূল দ্বয় সমীকরণ নির্ণয় করছি। এর আগে একটা অঙ্ক করলাম, সেখানে কি ছিল? 1 বাই আলফা কিউব এবং 1 বাই বিটা কিউব বিশিষ্ট মূল দ্বয় সমীকরণ নির্ণয় করতে বলছি। এরপর একটা অঙ্ক করলাম আলফা স্কয়ার বিটা স্কয়ার। এখন যে কাজটা করবো, এটাকে একটা আলফা ধরবো, এটাকে একটা বিটা ধরবো। এই আলফা এই বিটা বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করবো। আর কোনো ব্যাস নাই। কাহিনী বুঝলাম? তাহলে আমি আবার বলছি কাহিনীটা কি, যে আমাদেরকে যে কাজটা করতে হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, এটাকে একটা মূল, এটাকে একটা মূল, এটা তো একটা মূল, ঠিক আছে, এটা এই সমীকরণের মূল, কিন্তু আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হলো আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা বিশিষ্ট, অর্থাৎ মূল বিশিষ্ট সমীকরণ নিয়ে করতে বলছে। কাহিনী এই একটা কথাই একটু ঘুরিয়ে সাজিয়ে ভাষা দিয়ে একটু বড় করে লিখছে। বিষয়টা হামরি কিছু না। এটা হলো যোগফল, মূলদ্বয়ের যোগফল মানে সমষ্টি, আর এটা হলো মূলদ্বয়ের অন্তরফল মানে বিয়োগফল। আচ্ছা হলো। সো আমরা এখন আলফা প্লাস বিটা আগে বের করে নিই, মূলদ্বয়ের যোগফল, তারপরে ওসব নিয়ে চিন্তা করা যাবে। সবগুলো অঙ্কের মূল কাহিনী একই রকম। আলফা প্লাস বিটা সূত্র কি? আমি লাইনটাকে একটু মার্ক করে দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এইটা এর মান, এইটা b এর মান, আর এই পুরাটা কিন্তু c এর মান। ওকে, একটু সাবধান, খেয়াল রাখবা, এগুলো যেন কখনোই যেন ভুল না হয়ে যায়। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মাইনাস মাইনাসে প্লাস 2/1, কারণ এক্স স্কয়ারের সহগ কত? 1, নিচে 1 লিখে আর লাভ কি? না, কাহিনীটা বুঝো নাই। সূত্র কি? মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি কত? মাইনাস 2a, আর ওই মাইনাসে আর সূত্রের মাইনাস বি বাই এ, ওই মাইনাসে কাটি গেলে প্লাস হবে, থাকবে 2a, আর নিচে 1, 2a বাই 1 মানে 2a। সেম মূলদ্বয়ের কি? গুণফল আলফা ইনটু বিটা সমান সূত্র কি? সি বাই এ। সি কত আমাদের? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা হলো। এখন আমি দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে সবই ঠিক আছে, আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের সমষ্টি এবং মূলদ্বয়ের অন্তরফল মানে আলফা মাইনাস বিটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে কোথাও আলফা মাইনাস বিটা এর মান কিন্তু কোথাও নাই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আলফা মাইনাস বিটা এর মান বের করে নিতে হবে। এখন আলফা মাইনাস বিটা এর মান আমরা কিভাবে বের করব? আমি লিখতে পারি মডুলাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। মানে কি কল্পনা করতে পারবে এখানে মডুলাসটা কেন আনলাম? আসলে একটা ছোট্ট একটা কারণে আনছি। লাইনটাতে তারা বলছে যে পরম মানে সমান হবে, পরম মানে সমান হবে, এই জন্য আমি মডুলাস চিহ্নটা আসলাম। পরম মান মানে মডুলাস মানে কোন সূত্র? সূত্রটা আমি খুব চিনই। কি সূত্র? ওই যে a মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। আমি ঠিক 4ab সূত্রে ফেললাম। চিন্তা করে দেখো, আমাদের কাছে a প্লাস b মান জানা আছে, a b মান জানা আছে, কার মান নাই? a মাইনাস b এর মান নাই, এজন্য আমি a মাইনাস b এর মান বের করব। তাছাড়া আমাদের a মাইনাস b এর মান দরকার। ওই যে প্রথমেই বললাম মূলদ্বয়ের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা এবং মানে ওই সমষ্টি, আর অন্তরফল মানে কি আলফা মাইনাস বিটার মানটা দরকার। দ্যাটস ওয়াই আমি আসলে দেখতে কতক্ষণই চিন্তা করছিলাম যে প্লাসের মান আছে মাইনাসের মান লাগবে, তাহলে কোন সূত্র ফেলবো? 4ab সূত্রে ফেলবো। 4ab এর কমন সূত্রটা ফেলে আমি এখন মান বসাই দেব, মান বের হয়ে যাবে। প্ল্যানিংটা বুঝছো? প্ল্যানিং বোঝা বলে অঙ্ক করে পান না। সো এখন এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তা তোমরা জানোই। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট, এই মানটা কত পাচ্ছে? আলফা প্লাস বিটার মানটা কত? 2a হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটার মানটা কত? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানটা বসাই দিলাম। তাহলে এখানে পাচ্ছি 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 4b স্কয়ার। এটা তো চলেই গেল, থাকলো এখানে রুটের ভিতরে 4b স্কয়ার। যদি এখানে রুট করা যায় থাকবে হলো 2b। তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে যদি মডুলাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 2a। মডুলাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 2b। ব্যাপারটা কি বুঝতে পারছো? পরম মান বের করতে বলছো, তো এই জন্য আমি আসলে মডুলাস চিহ্নটা রাখছি। তবে ওই প্লাস মাইনাস দুই জায়গায় সেমই আছে, তো এই জন্য ওই মডুলাস চিহ্নটা আপাতত তোমার ইউজ না করলেও চলবে। তারপর তোমাকে প্রশ্নের মধ্যে বলছে তুমি মডুলাস ইউজ করবা। ওকে, এখানে কারো কোনো সন্দেহ রাখো না। তাহলে আমাদের আলফা মাইনাস বিটা এর মান বের করলাম, আলফা প্লাস বিটার মান আমাকে জানা আছে। এখন শুধুমাত্র এই মূল আর এই মূলের কি বের করবো? একবার যোগফল, একবার কি বের করবো? গুণফল। একবার যোগফল এবং একবার গুণফল যদি বের করতে পারি, তাহলে আমাদের ওই মেল সমীকরণে বসাই দিলে আবার অঙ্ক শেষ। কাহিনীটা বুঝলাম? একটু আগে ওই কত নাম্বার জন্য তখন করলাম? 18 নাম্বার। 18 নাম্বারের মধ্যে যতগুলো অঙ্ক ছিল
ওই অঙ্কগুলো আমাদের শেষে যে কাজটা করছি এই অঙ্কটাও একই কাজ, খালি লাইনটা ভাষাটা একটু অন্যরকম ভাবে পেঁচিয়ে দেওয়া হয়েছে, এই এছাড়া আর কোনো প্যাচ নাই। সো আমি এগুলো বুঝতে দিচ্ছি কারণ এগুলো আমাদের কাজে লাগবে না। আমি লিখবো আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা এবং লিখি এর মূলদ্বয়ের যোগফল। কি লাগবে, এটা প্লাস এটা, তার মানে 2a প্লাস 2b, প্লাস মাইনাসটা এখানে ইউজ করার দরকার নেই, তাহলে এখানে যদি 2 কমন নেওয়া যায় আর থাকে a প্লাস b। আচ্ছা এবার আমাকে কি করতে হবে, এত এত এর গুণফল বের করতে হবে। এক কাজ করো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো, প্লাস মাইনাস তুমি ওখানে পাইছিলা রুটের জন্য, আর এগুলো তোমার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো বেস্ট হবে। এত এবং এত আলফা মাইনাস বিটা এর মূলদ্বয়ের গুণফল। গুণফল মানে একটা 2 এর মান পাইছিলাম আর একটা মান কি পাইছিলাম, 2b পাইছিলাম। 2a 2b গুণ করলে 4ab। এখন নির্ণয় সমীকরণ লিখে দিব, আমাদের কাজ শেষ। নির্ণয় সমীকরণ x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x, মূলদ্বয়ের যোগফল পাইছিলাম 2 * a + b এর সাথে x প্লাস মূলদ্বয়ের গুণফল মানে 4ab = 0। বাস, সমীকরণ কমপ্লিট। হ্যাঁ, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো 23-এর 1 নম্বর অঙ্কটাতে। এইখানে কি বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যদি একটা সমীকরণ দেওয়া আছে, মোট কথা আর দুইটা সমীকরণ দেওয়া আছে। ও এটা সেই অঙ্কগুলা, x² - bx + c = 0, x² - cx + b = 0। সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। প্যাচটা দেখো, মূলগুলোর মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য থাকে। তবে প্রমাণ করো যে b + c + 4 = 0। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। এই অঙ্কটা পরীক্ষার মধ্যে প্রচুর আসে, ভালো করে অঙ্কটা এখানে শিখে রাখতে হবে। ইভেন এইখানে যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। এইটা, তারপর আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি 23-এর 1 তো এখন করবোই, 24-এর 1 ওইটাও অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো খুব বেশি পরীক্ষার মধ্যে আসে। 23-এর 1, 24-এর 1, 24-এর 2। আচ্ছা আমি বলে দিব না। তেইশের 1 নাম্বারটাতে আসলাম আমরা এখন। দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে x² - bx + c = 0 এবং x² - cx + b = 0। ওকে, আচ্ছা সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, তাহলে প্রমাণ করা যায়। তো এখন এখানে সমীকরণের মূল দুইটা, প্রত্যেকটা সমীকরণে দুইটা করে মূল থাকবে, কিন্তু এখানে কথা লাগে যে মূলগুলোর মধ্যে একটা পার্থক্য থাকবে, একটা ধ্রুবকের পার্থক্য। ধ্রুবক বলতে আমি এখানে কনস্ট্যান্ট কে ধরতে পারি। এখন আগে মূলগুলো কি কি তা আমি একটু আগে লিখে নিই। ধরি এই সমীকরণ, আমি প্রথমে 1 নং সমীকরণের সাপেক্ষে কাজ করব। ধরি এর মূলদ্বয় আলফা বিটা, বুঝতে পারছো? এবং এর মূলদ্বয় মানে 2 নং এর কথা বলতেছি, গামা এন্ড সাই। এই চিহ্নটা আমার খুব ফেভারিট, এজন্য আমি সাই ধরে কাজ করতেছি। আবারও বলতেছি, এটা চিহ্নটা আমার সাই, তোমরা ফিজিক্সে তো পড়ছোই। এই সমীকরণের মূল ধরলাম আলফা বিটা, এই সমীকরণের মূল ধরলাম আমি গামা, সাই বা আরো কত চিহ্ন আছে, ডেল্টা, তারপরে ওমেগা, সিগমা, অনেক চিহ্নই আছে, একটা ধরলেই হয়। আচ্ছা আমাদের ফার্স্ট অফ অল এখানে কোশ্চেনটাকে আমাদের একটু ভালো করে পড়তে হবে। আমাদেরকে তারা যেটা বলছে সেটা হলো সমীকরণের মূলদ্বয়ের মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য আছে। এই লাইনটা, এই অংশটুকু ভালো করে খেয়াল রাখতে হবে যে একটি ধ্রুবকের পার্থক্য আছে। এক কাজ করি, আমরা এই প্রথম সমীকরণের আলফা বিটা ধরছি না, এখান থেকে মূলদ্বয়ের যোগফল গুণফল বের করে নেই। আর দ্বিতীয় সমীকরণের গামা সাই ধরছি, এখান থেকে মূলদ্বয়ের যোগফল গুণফল বের করে নেই। এই মানগুলো আমাদের সামনে কাজে লাগবে ঘুরে ফিরে। তাহলে এখানে আমি মানগুলো বের করে নিচ্ছি, তোমরা এগুলো নিজে করবা। আমি সমীকরণটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, যেটা আমি পাশে করতেছি। সুতরাং লিখি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস খালি মাইনাস মানে প্লাস হয়ে যাবে, ওই সূত্রটা কিন্তু বি বাই এ মাইনাস বি বাই মাইনাস মানে প্লাস বি বাই 1 মানে খালি বি, এবং গুণফল সূত্র কি আলফা ইনটু বিটা, সূত্র কি সি বাই এ। সি মানে আর এ বলতে 1, তার মানে শুধু সি হবে।
সেম আমি এখান থেকে যে কাজটা করব, মূল দ্বয়ের যোগফল বের করব, গামা প্লাস সাই ইকুয়াল টু, এখান থেকে শুধু সি পাওয়া যাবে, তাই তো? সি বাই 1 মানে শুধু সি পাবো, কারণ মাইনাস মাইনাস প্লাস, এবং গুণফল গামা ইনটু সাই ইকুয়াল টু আমরা এখানে কত পাবো, বি বাই 1, তার মানে শুধু বি পাচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, আমি ওই যে লাইনটা কথা একটু তোমাদের নোটে খেলা বলছিলাম, সেই লাইনটার দিকে আমি একটু আসবো। এখানে বলছে যে একটি ধ্রুবকের পার্থক্য থাকে, একটি ধ্রুবকের পার্থক্য থাকে। তাহলে প্রশ্ন মতে লাইনটা কি হতে পারে? প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস সাই ইকুয়াল টু কে। দেখো লাইনটা ঠিকঠাক মতো করে বুঝলাম। এখানে বলছিল যে সমীকরণের মূল দ্বয়ের মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। পার্থক্য বলতে তুমি বুঝতে পারছো, মানে জাস্ট ডিফারেন্স, মানে বিয়োগফলটা। সো ওইটার পার্থক্য এবং এটার পার্থক্য, এবং তাদের পার্থক্য দ্বয়কে আবার কে দ্বারা প্রকাশ করলাম। ওকে, না কাহিনীটা বুঝলাম? একই কাহিনী, জাস্ট তাদের পার্থক্য দ্বয়কে কে দ্বারা প্রকাশ করলাম। প্রথম সমীকরণে দুইটা মূল ছিল, তাদের পার্থক্য আলফা মাইনাস বিটা। তৃতীয় সমীকরণে দুইটা মূল ছিল, গামা এন্ড সাই, তাদের পার্থক্য গামা মাইনাস সাই। তাদের পার্থক্যকে যে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়, সেই ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করলাম। জাস্ট এই আর কি। এরপর আমরা এখান থেকে যে কাজটা করতে হবে, একটা সমীকরণ লাস্টে তৈরি করতে হবে, সেটা হলো যে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। দেখা যাক এখানে আমরা কি কাজ করতে পারি। আমাদের টার্গেট হবে আমরা এই দুটো সমীকরণে কাজ করতে চাচ্ছি। কেন কাজ করতে যাচ্ছি? আমাদের এই সমীকরণে কাজ করলে, আমরা স্কয়ার করলে সহজেই এই যে মানগুলোকে ব্যবহার করছিলাম সেই মানগুলোকে ইউজ করতে পারবো। দেখো কিভাবে করে লিখি। সুতরাং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস সাই। সো দুই পাশে এবার আমি বর্গ করে দিব। লাভটা কোথায়? a প্লাস বি, a মাইনাস হোল স্কয়ার একটা সূত্র পড়ছিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রে ফেলবে এর জন্য। সেম a মাইনাস হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা গামা, এটা সাই চিহ্ন, ঠিক আছে? এই মানটা কত পাচ্ছিলাম দেখি, এই মানটা b পাচ্ছিলাম, বসায় দেই। আর আলফা বিটার মান কত? c পাইছিলাম। ওকে, আর এই মানটা কত পাচ্ছিলাম? b, বসায় দেই। আর গামা সাই এর মান কত? ও, এটার মান c পাইছিলাম, তাই তো? c স্কয়ার, গামা সাই এর মান কত? b, 4b। আচ্ছা, এখন আমাদের মনে হয় সব মিলগুলো এক পাশে নিয়ে এসে সমীকরণটাকে সাইজ করা উচিত। b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 4b মাইনাস 4c ইকুয়াল টু 0, সব এক পাশে নিয়ে আসলাম। a স্কয়ার b স্কয়ার সূত্র তো তোমরা জানোই, a প্লাস b, a মাইনাস b। এখানে 4 কমন নেই, b মাইনাস c, ওভারঅল তো b মাইনাস c তো কমন যাই, b মাইনাস c ওভারঅল কমন নেই, b মাইনাস c কমন নিলে থাকবে b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, পেয়ে গেছি, এই যে b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই বলছিল আমাদের কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি হয় অথবা, হয় b ইজ নট ইকুয়াল টু c, b আসলে c এর মান হতে পারে না, কারণ এটা তারা প্রশ্নের মধ্যে চাইও নাই, অথবা b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাটস আনসার। এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটার মধ্যে কিন্তু পেজগুলো কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে। লাইনগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারলে এই অঙ্ক কঠিন না। সেবার আমরা চলে আসবো 24 নম্বরে। 24 নম্বরে যতগুলো অঙ্ক আছে, ততগুলো অঙ্ক আসলে সবগুলো একই ধারাবাহিকভাবে করতে হয়। অঙ্কগুলোকে সলভ করার জন্য আমরা বজ্রগুণন পদ্ধতির সাহায্য নিব। আশা করি সবার বজ্রগুণন পদ্ধতির কথা মনেই আছে। যদি মনে না থাকে তাহলে আমি আরেকটু রিভিউ করব তোমাদের, কারণ বজ্রগুণন কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার না থাকলে তোমরা এই অঙ্কগুলো করতে একটু সমস্যা হবে। যদি এগুলো আসলে অপনয়ন বা প্রতিস্থাপন করে করা যায়, কিন্তু আমার কাছে ওই বিষয়গুলো অনেক বেশি জটিল মনে হয়। কেন আমি করলেই বুঝতে পারবা। আর ইন্টারমিডিয়েট উঠে তুমি যদি সে প্রতিস্থাপন অপনয়নে কম করো, খারাপ দেখা যায় বিষয়গুলো। তবে তুমি চাইলে এটাকে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে পারো, যেই পদ্ধতি তোমরা শিখে আসছিলা। ওগুলো তো আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, ক্যালকুলেশনগুলো। মানে যে লাইনটা প্রমাণ করতে বলছে সেই লাইনটাতে আসতে গেলে একটু কষ্ট হয়। এই দুটো বজ্রগুণন পদ্ধতিতে আসতে গেলে সবথেকে বেস্ট ওয়ে এটা, খুব সহজেই এটাকে কম্পেয়ার করে মিলানো যায়। আমি ওই লাইনটা ব্যাখ্যা দিব যে কোথায় বজ্রগুণন করলে সুবিধাটা পাওয়া যায়। অঙ্ক তো করা যায় অনেকভাবেই, খালি একটু চিন্তা করাটাই বড় কথা। এখানে দেখতে পাচ্ছি দুইটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে একটা সমীকরণ, অনেকটা আগের টাইপের অঙ্কগুলা, কিন্তু আগের অঙ্কগুলো যে কনসেপ্টের উপর বেস করে করছি, এটাকে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে করব এবং অনেক সোজা করে করার চেষ্টা করব। 24-এর মধ্যে 4টা অঙ্ক মতো দেখতে পাচ্ছি, 4টাই করে দিব আজকে। দেখা যাক কি আছে। px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমরা আপাতত 1 নং ধরে নিচ্ছি। আর qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নং ধরে নিচ্ছি। আচ্ছা, গেল। কাহিনীটা কোথায়?
কাহিনীটা এখানে যেটা বলছে যে দুইটির সাধারণ অর্থাৎ সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে, একটি সাধারণ মূল মানে কি যে আমরা সবসময় দুইটা করে মূল ধরি, একটা আলফা একটা বিটা। তো এখানে একটা সাধারণ মূল বলতে আমি শুধুমাত্র আলফা কল্পনা করে নিচ্ছি, একটা সাধারণ মূল আলফা, বিটা আরেকটা মান তো তারা বলেও নাই। তারা বলছে একটি সাধারণ মূল মানে কি ওই মূলটা দুটো সমীকরণকে সিদ্ধ করে। সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, এটা এক্সাম্পল, আবার কেউ টেস্ট করতে দেয় না এটাকে। ধরো একটা অঙ্ক 2x plus 3y plus 5 equal to 0, 6x plus 7y minus 4 equal to 0, সাপোজ এদের সমীকরণ। এখন দেখা গেল কি যে এমন একটা সংখ্যা, ধরো 2 একটা সংখ্যা, ওই 2 সংখ্যাটা এই পাশে যদি বসানো যায় শূন্য হয়, আবার 2 সংখ্যাটা এই পাশে বসালেও শূন্য হয়। ব্যাপারটা কি বুঝলে, কথা কি বলছি? কিন্তু আরেকটা সংখ্যা, মনে করো 7 একটা সংখ্যা, সেই 7 সংখ্যাটা এই পাশে বসালে শূন্য হয়, কিন্তু এই পাশে বসালে 12 হয়ে যায়, 18 হয়ে যায়, -14 হয়ে যায়। ব্যাপারটা কি বুঝলে, কথা কি বলছি? তার মানে দেখা গেল কি যে এই যদি এরকমটা হয় যে মনে করো কোনো এক কারণে এই অঙ্কটাকে সমাধান করা হয়েছে, করার পর সেখান থেকে দুইটা অ্যান্সার পাওয়া গেছে, x এর মান y এর মান দুইটা মান পাওয়া গেছে, ধরো 5,6 পাইছি, কিন্তু 5 মানটা এই সমীকরণ এবং এই সমীকরণ উভয় সমীকরণকে সিদ্ধ করে। আমি তোমাকে এই বিষয়টা কল্পনা দেখাচ্ছি, আমি সমীকরণটাকে আন্দাজে বানিয়ে দিছি, হিসাব করতে যাও না কেউ আবার। কিন্তু দেখা গেল ওই 5 সংখ্যাটা তুমি যদি এই পাশে বসাও শূন্য পাওয়া যায়, এই পাশে বসালে শূন্য পাওয়া যায়। তাহলে এখানে যে দুইটা মূল পাইছিলাম 5,6 বা 5,7, যে দুইটা অ্যান্সার মনে করে আমি কল্পনায় পাইছিলাম, তো ওই দুইটা অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সার উভয় সমীকরণকে সিদ্ধ করে। অনেকটা এইরকম একটা কনসেপ্ট যে এই যে দুটো সমীকরণ দেখতে পাচ্ছ, এই দুটো সমীকরণের থেকে প্রাপ্ত যে মূল পাওয়া যায়, সেই একটা মূল উভয় সমীকরণের মধ্যেই পাওয়া যায়। তাদের এই লাইনটার উদ্দেশ্য এরকম, একটা মূল বলতে একটা মান, যেটা বলছিলাম যে মনে করো 5 মানটা এই সমীকরণকেও সিদ্ধ করে, এই সমীকরণকেও সিদ্ধ করে, হয়তো অন্য কোনো মান সিদ্ধ নাও করতে পারে, কিন্তু একটা নাম্বার সিদ্ধ করে। ওরকম একটা ব্যাপার যে এই সমীকরণের মধ্যে যদি একাধিক মূল থেকে যায়, একাধিক মূল বলতে আলফা এবং বিটা থেকে যায়, এক সময় দুইটা মূলই থাকবে, আলফা এবং বিটা যদি থেকে যায়, সেক্ষেত্রে আলফা এবং বিটার মধ্যে যে কোনো একটা মান উভয় সমীকরণকে সিদ্ধ করে। তাদের কথাটা এরকম ছিল। তো আমি আমাদের কল্পনা অনুসারে ধরে নিলাম আলফা উভয় সমীকরণকে সিদ্ধ করে। তাহলে সমস্ত এক্স এর জায়গায় শুধু খালি কি বসাবো, আমি আলফা বসাবো। ব্যাপারটা কি বুঝতে পারছো না কি বুঝছো না? লাইনটা পড়ো এবং আমার কথাগুলো আরেকবার শোনা দরকার হলে, তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাচ্ছিলাম এই জায়গাতে। সো আমি আর এখানে কথা বলবো না, ধরবো এখানে ধরি সাধারণ মূল আলফা। উভয় সমীকরণের জন্য এটা ঠিক আছে। এখন যদি আলফা এখানে ধরা যায়, আমি সমীকরণগুলোকে একটু পরে ধরি, তোমাদের বোঝানোর জন্য তখন লিখছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমি এই লাইনটাকে এবং এই লাইনটাকে যদি আলফাতে কনভার্ট করি, মূল বলতে এক্স এর মান, তাই তো? তাহলে লাইনটা কি হবে তাহলে? পি আলফা স্কয়ার কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? আবার এখানে যদি আলফা লিখি তাহলে কি লিখবো? কিউ আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার আমরা এটাকে 1 নং এবং এটাকে 2 নং ধরব। তারা আমাদের প্রমাণ করতে বলছে কি, তার দিকে আমাদের একটু ফোকাস করতে হবে। তারা প্রমাণ করতে বলছে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটাতে আমাদের লাস্টে আসতে হবে। একটু খেয়াল রাখবা, আমাদেরকে লাস্টে এই সমীকরণের কাছে আসতে হবে। আমি একটু মার্ক করে দিচ্ছি, অঙ্কটা একটু সময় নিয়ে বুঝো, তাহলে এখানকার সবগুলো অঙ্কই পারবা। এই জন্য অঙ্কটা আমি একটু স্লো করবো, এই অঙ্কটা একটু স্লো করবো। তো এখন তাহলে আমরা এখান থেকে কি কি করতে পারি? ফার্স্ট অফ অল আমি যেটা বলছিলাম যে আমাদের টার্গেট আমরা একটু বজ্রগুণন পদ্ধতিটাকে সমাধান করব, তাহলে আমাদের অঙ্কটা একটু দ্রুত মিলবে। এখন বজ্রগুণনের কনসেপ্টটা তোমাদের আমি আরেকবার একটু বলে রাখি, যারা এটা বুঝো তারা তো বুঝো, আর যারা বুঝো না তাদের জন্য বিষয়টা আরেকবার বলে রাখতেছি। সেটা হলো এরকম যে ax প্লাস by প্লাস এখানে কি লিখবো, c ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা ফার্স্ট লাইন, a1 b1 c1 a2 b2 c2। আচ্ছা হইল 1 নং 2 নং। দেখো দেখি এরকম না দেখতে, একই রকম কিন্তু আলফা স্কয়ার আলফা 1 x y c সেম, দুটো সমীকরণ 1 এটা 2। এখান থেকে x এর মান বের করার জন্য একটা সূত্র ছিল, y এর মান বের করার জন্য একটা টার্ম ছিল, c এর মান বের করার একটা টার্ম ছিল, মনে আছে? তাহলে x এরটা বের করার সূত্র ছিল, আমি লিখে দিচ্ছি সূত্র তোমাদের যেন তোমাদের সবকিছু মনে পড়ে যায়। এটা লিখে রাখবা, নোট খাতায় লিখে রাখবা, কারণ এই বজ্রগুণ কিন্তু ফিজিক্সের অঙ্ক তো অনেক সময় করতে হয়। CA minus CA, AB minus AB, 2 1 1 2 2 1 1 2 2 1 1 2। এটা 9 লেভেলে তোমাদের শিখেছিলাম। এই কনসেপ্টটা হলো বজ্রগুণন পদ্ধতি, যেটাকে বলা হয় আর গুণন পদ্ধতি।
এই তিনটা লাইন লেখা রাখো, কারণ এই তিনটা লাইন না লেখা রাখতে পারলে কিন্তু অঙ্ক কিছু বুঝবে না। আমি বজ্রগণ পদ্ধতিতে এই সূত্রগুলোকে এখন ফলো করে এটাকে সলভ করবো। ওকে, সো সলভ করা শুরু করা যাক। এক্স বলতে আমাদের এখানে কত, এই যে আলফা স্কোয়ার, তাহলে এখানে কি লিখবো, আলফা স্কোয়ার ইকুয়াল, আর ওয়াই বলতে আমাদের কত, আলফা। সি বলতে আমাদের এখানে কত, 1। বুঝতে পারছো সূত্রটাকে তাকায় দেখো, b2c1 মাইনাস b1c2, তাহলে এখানে এ বি সি এ বি সি, এটা 2 এর লাইন, এটা 1 এর লাইন, তাহলে b2 মানে এইটা, দেখছো, c1 মানে এইটা, সব নিয়ে কাজ করব, তাহলে p একে p, সূত্রের মধ্যে কি ছিল, মাইনাস b2c1, এরপর আমরা কি করব, b1c2, মানে যে এইভাবে গুণ এইভাবে গুণ, তোমরা এগুলো শিখছিলে, ওই যে x বন্ধ করে এইভাবে গুণ করে তারপরে এইভাবে গুণ করে, তাহলে b2c1 b1c2, তাহলে q একে কি পাবো, q হইল। এবার y এর টার্ম কি, c2a1 c2a1, তার মানে p একে p, আর c1a2, তার মানে q একে q, আবার c এর টার্ম মানে 1 এর টার্ম আমরা কি করব, a2b1, q q গুণ করলে q স্কয়ার, p p গুণ করলে p স্কয়ার। বুঝতে পারছো, মানে পুট কাহিনী এক যেটা করলাম আমরা বজ্রগণ পদ্ধতিতে এই লাইনটা লিখলাম। যারা 90 লেভেল বজ্রগণ করে আসছো তারা পারো, আর যারা বজ্রগণ ঠিকমতো পারো না তাদের জন্য এই তিনটা লাইনই এনাফ। এই তিনটা লাইনের সাথে এই বিষয়গুলোকে যদি একটু মিলাইতে পারো তাহলে বুঝবা যে আমি এই লাইনটা কিভাবে লিখছি, আর এই লাইনটা যে না পারবে তার জন্য কোনো কিছু কিন্তু না। এখন আমরা এটাকে সলভ করব কিভাবে, অর্থাৎ এখানে এই পুরো অংশটাকে সলভ করার মাধ্যমে আমরা কিভাবে এই p + q + 1 = 0 কথাটাতে আসতে পারবো দেখা যাক। ফার্স্ট কাজ আমরা যেটা করব, তোমরা যদি দেখবা, প্রথমে এই প্রথম এবং দ্বিতীয় সমীকরণকে আমি তুলনা করব, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণকে আমি তুলনা করব, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এই তুলনাটা অন্যান্য সিস্টেমে আসলে খুব একটা সহজে করা যায়, পেঁচায় পেঁচায় করে আসতে হয়। তাহলে আমি লিখতেছি, সুতরাং আলফা স্কয়ার বাই p - q সমান আলফা বাই p - q। বুঝতে পারছো, এখানে কাজ করি, একটা করে আলফা তুলে দিই, p - q তুলে দিই, থাকলো আলফা = 1। এটাকে আমি আপাতত সমীকরণ হিসেবে 3 ধরে রাখলাম। ওকে, সো আমি আবার কি করছি, এখানে আমি প্রথম দুইটা সমীকরণকে কম্পেয়ার করছি, এটা তুলে দিছি, একটা করে আলফা তুলে দিছি, থাকলো আমাদের q মানে আলফা = 1, সমীকরণ 3। এখন আমি কি করব, এই বাকি দুইটাকে তুলনা করব, কারণ তুলনা করতেই পারি, কারণ সবাই সবার সমান, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, সবাই সবার সমান, তুলনা করতেই পারি। কিন্তু আমাদের টার্গেট আমরা এখানে আসবো, এটা আমাদের মূল টার্গেট নিয়ে অঙ্ক করতে হবে না, অঙ্ক আন্দাজে করলে কিন্তু পারা যাবে না। তাহলে এবার আমরা এই বাকি দুটো অংশকে তুলনা করি, আলফা বাই p - q = 1 বাই, এক কাজ করি, মাইনাস কমন নিয়ে আর এটাকে একটু গুছিয়ে সরাসরি লিখে ফেলতেছি, p স্কয়ার - q স্কয়ার। এই p - q ভাগাস ওই পাশে গুণ হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, আর a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি, a + b a - b, একটা টার্ম যদি কাটাকাটি যায় তাহলে আলফার মান থাকে -1 বাই p + q, এটাকে সমীকরণ 4 ধরলাম। এইবার একটা বিষয় তাকায় দেখো, এই আলফার মান 1 সেটা আমরা 4 নঙে বসাই দিব, কি করব, এই 3 নঙের মান 4 নঙে বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এটা আসলে একটু প্যাচ ছিল, আর এছাড়া আর কোনো কাহিনী। লিখি 3 নং এর মান 4 নং বসিয়ে, বা 4 নং এর মান 3 নঙে বসাতে পারো, যেমনি খুশি, কারণ আলফা তো। তাহলে 1 = 1 বাই - p + q, কোনাকুনি গুণ করে দাও, তাহলে p + q = কত, -1। এই -1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে গেল, +1। এই দেখো আমাদের লাইনটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। বজ্রগণ একটু বড় হলো, কারণ বজ্রগণের ব্যাপারটা আমি একটু ভেঙে দেখালাম, তো এজন্য একটু বড় হয়ে গেল। সো আমরা এখন করব 24 এর 2 নম্বর অঙ্কটা, এটা আগের অঙ্কটার মতই, তারপর আমি এটা করে দিব, কারণ দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট ছিল। এখানেও একই রকম দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা কিছু প্রমাণ করতে হবে লাস্টে। কি দেওয়া আছে, ax² + bx + c = 0, আরেকটা কি দেওয়া আছে, cx² + bx + a = 0, cx² + bx + a = 0, দুই জায়গায় মাঝখানে bx। আচ্ছা হইল, এখান থেকে লাস্টে প্রমাণ করতে হবে c + a = +- b, c + a = +- b, এটা আমাকে লাস্টে প্রমাণ করতে হবে, খেয়াল রাখতে হবে বিষয়টাকে। সো এখানেও কি একই কথা বলছে যে সমীকরণের দুইটির একটি সাধারণ মূল থাকলে, সো একটি মূল ধরে নেই আলফা, ধরি সাধারণ মূল আলফা। যদি তাই হয় তাহলে এখানে আমি ওই আগের অঙ্কগুলোর মতো করে করতে পারবো না, লাইনটাকে কি লিখবো, a আলফা স্কয়ার b আলফা + c = 0, 1 নং, c আলফা স্কয়ার + b আলফা + a = 0, 2 নং। বজ্রগণ পদ্ধতির সমাধান করে পাই, লাইনটা লিখবে এরকম, আলফা স্কয়ার আলফা
আর এটা কার জন্য, 1 এর জন্য। ওকে, তাহলে এখানে B2C1 B2C1 এখানে পাচ্ছি BC মাইনাস B1C2 তার মানে AB। ওকে, আচ্ছা, আর আলফার বেলায় মানে ওয়াই এর বেলায় পাচ্ছি C2A1 A স্কয়ার মাইনাস C1A2, তাই তো, তাহলে মাইনাস C স্কয়ার। আর এখানে পাচ্ছিলাম A2B1, তাহলে এখানে পাচ্ছিলাম BC মাইনাস A1B2, এখানে পাচ্ছিলাম AB। হ্যাঁ, A আর B গুণ করলে AB পাচ্ছিলাম, আর B আর C গুণ করলে BC পাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এখন ওই একই রকম তুলনা করব, এটা সমান এটা, একবার এটা সমান এটা। সুতরাং আলফা স্কয়ার BC মাইনাস AB ইকুয়াল টু আলফা বাই A প্লাস CA মাইনাস C। এখানে কিছু কমন যায়? হ্যাঁ, কমন তো যাই, এটা তো সুবিধাই দেখা যায়। একটু পরে এই কমনটা সিস্টেম করি, একটা আলফা তুলে দিই। এখানে এক কাজ করি আমরা, যদি আমরা এখানে শুধু B কমন নিই তাহলে থাকবে C মাইনাস A। আচ্ছা, শুধু B কমন নিলে থাকলো C মাইনাস A, আর এই পাশে উপরে তো 1 থাকে, নিচে যদি মাইনাস কমন নিই থাকবে C প্লাস A C মাইনাস A। এটা বুঝতে পারছো? মাইনাসটা কেন কমন নিলাম? কারণ আমি এই যে C মাইনাস A দুই পাশে কি করব, মিলাবো। এই মিলানোর জন্য আমি এখানে মাইনাসটা কমন নিলাম। এখন একটু এটা তুলে দিই আর B এর পাশে পাঠিয়ে দিই। তার আলফা ইকুয়াল টু উপরে চলে গেল B, আর C মাইনাস A যখন কাটাকাটি করব থাকবে মাইনাস C প্লাস A। আচ্ছা, এখন একই রকম ভাবে এবার আমি লিখবো এটা সমান এটা, আলফা বাই A স্কয়ার মাইনাস C স্কয়ার ইকুয়াল টু 1 বাই BC মাইনাস AB, তাই তো? এক কাজ করি, এটা ভাগশেষ সে গুণ হয়ে যাবে, তার আগে এখানে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হবে C প্লাস A C মাইনাস A। আর এখানে নিচে তো মনে হয় B কমন যায়, বাথাই কত, C মাইনাস A যদি কাটাকাটি যায়, আলফার মান থাকলো মাইনাস C প্লাস A বাই B। বুঝতে পারছো? এরপর আমরা কি করবো, এটাকে 4 নং সমীকরণ ধরবো। এখন 3 নংয়ের মান 4 নংয়ে বসিয়ে পাই, এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমাদের কাজে লাগবে না এখন। সো লিখি 3 নং এর মান 4 নং বসিয়ে, অর্থাৎ এখানকার আলফার মানটা আমরা ওখানে বসাই দিব, তাহলে মাইনাস B বাই C প্লাস A ইকুয়াল টু মাইনাস C প্লাস A বাই B। দুইটা মাইনাস তুলে দিই, কোনাকুনি গুণ করলে হবে, আমরা পাচ্ছি এখানে C প্লাস A হোল স্কয়ার ইকুয়াল টু B স্কয়ার। এরপর এই স্কয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তা তোমরা জানোই, প্লাস মাইনাস রুট B স্কয়ার। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি থাকবে, প্লাস মাইনাস B থাকবে। সো দেখো আমাদের প্রমাণ করতে, যেটা প্রমাণ করতে বলছিল তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কত নাম্বার করতেছি আমরা, 5 নাম্বার, তাই তো? সাধারণত আমরা আলফা তো উপরে ধরেই রাখছি। লাইনটা কি আছে, x স্কয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0। শুধুমাত্র আমরা x এর জায়গায় কি কল্পনা করব, আলফা কল্পনা করব, আর কোনো কাজ নাই। সুতরাং আলফা স্কয়ার k আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0 এক নং, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k ইকুয়াল টু 0 দুই নং, আলফা স্কয়ার আলফা 1। আচ্ছা, তাহলে এখানে B2C1 শুধু যদি আমরা ফেলি, B2C1 মাইনাস হচ্ছে প্লাস, তো দুগুণা 12k থাকবে, সূত্রের মাইনাস B1C2 মাইনাস প্লাস মাইনাস হচ্ছে প্লাস থাকবে, k আর k গুণ করলে কি পাবো, k স্কয়ার। ওকে, আর যদি আমরা এখানে কাজ করি C2A1 C2 এটা আর A1 এটা, মাইনাস k আর k, সূত্রের মাইনাস C2A1 C1A2 মাইনাস মাইনাসে প্লাস হবে, 6k এর সাথে 1 গুণ করলে 6k হবে, এটা k লিখছি। ওকে, আচ্ছা, এরপর কি দেখতে পাচ্ছি A2B1 A2 এটা B1 এটা, 1 এর সাথে k গুণ করলে শুধু k থাকবে, সূত্রের মাইনাস A1B2 মাইনাস মাইনাসে প্লাস পাবো, 2 এর সাথে 1 গুণ করলে শুধু 2 পাবো। এখন ওই প্রশ্ন মতো লাইনটা কি লিখবো, একবার এটা সমান একবার এটা সমান এটা। ওকে, আমি আচ্ছা এক লাইন লিখেই ফেলি। এখানে যদি 12k প্লাস আলফা স্কয়ার আর এখানে 5k থাকে, তাই তো? একটা করে আলফা তুলে দিই, তাহলে আলফা সমান
উপরে যদি কাজ করি, উপরে কাজ করলে পাচ্ছি 12k প্লাস a স্কোয়ার বাই 5k। আচ্ছা, এবার আমরা একই রকম ভাবে লিখবো এটা সময় এটা। আবার আলফা বাই 5k ইকুয়াল টু 1 বাই k প্লাস 2। 5k পাশে পাঠিয়ে দিই, আলফা ইকুয়াল টু 5k বাই k প্লাস 2। প্রশ্ন মতে কি লিখবো, মানে এটা একটা 3 নং ছিল, এটা ছিল কয় নং, 4 নং, তার মানে 3 নং এর মান 4 নং এ বসাই দিব। এটা আমাদের প্রশ্ন মতে লাইনটা। এটা কিন্তু আগের অঙ্কগুলোর মতনই, সব একই রকম ভাবে করতেছি, সবগুলো বজ্রগুণ, আর কোনো কাজ নাই, কারণ সবগুলোতে সাধারণ মূল আলফা ধরে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে লিখি 3 নং এর মান 4 নং বসিয়ে যদি মান বসাই দেই 12k প্লাস k স্কয়ার বাই 5k ইকুয়াল টু 5k বাই k প্লাস 2 পাবো। কোনাকুনি গুণ করে দিই, k স্কয়ার প্লাস 12k k প্লাস 2 ইকুয়াল টু 5 5 25k স্কয়ার। এবার এখানে গুণটা করে দিতে হবে। অঙ্কটা মনে হচ্ছে বড় হবে হবে ভাব। k কিউব পাচ্ছি, 2k স্কয়ার পাচ্ছি, 12k স্কয়ার পাচ্ছি, 24টাকে মাইনাস 25টাকে স্কয়ার ইকুয়াল টু 0। লাইনটা কি থাকে, k কিউব, তাহলে এখানে 12 এবং 2 যোগ করলে এখানে 14, 14 থেকে যদি 25 বাদ দেই তাহলে আমরা এখানে পাবো মাইনাস 11k স্কয়ার, তাই তো। k হলো এখানে 24k ইকুয়াল টু 0। সবকিছুর মধ্যে k কমন নিয়ে একটু মিলে করার জন্য উপযোগী করে ফেলি। হ্যাঁ, এখন এটাকে 3 8 24 মিলে করে দিই, তাহলে আমাদের কাজ শেষ হবে 8k 3k। অঙ্কগুলো মজার আছে, একটু বড় হয় এই আর কি সমস্যা। কমন টমন নিলে k মাইনাস 8 থাকবে আর k মাইনাস 3 থাকবে। এখন যদি এখানে হয় অথবা অথবা করি বা হয় অথবা এবং করি, তিনটা টার্ম কাজ করতে হবে, কারণ এখানে তিনটা জিনিস আছে, হয় k ইকুয়াল টু 0 অথবা k ইকুয়াল টু 8 এবং k ইকুয়াল টু 3। তার মানে k এর মান পাইলাম কত, তিনটা, 0 3 8। ও মনে হয় আমাদের এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব আমাদের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা আমাদের কত নম্বর অঙ্ক, এটা 7 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এটা বুটেক্স এর মধ্যে আসছিল, তবে অঙ্কটা আশা করি সোজাই হবে। ও, এটা তো দেখি সেই অঙ্কটা। এটা হলো তোমাদের ওই যে একটু আগে করলাম, কোনটার মতো জানো, ওই যে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, 24 1 নম্বরের মতো। এটা অনেকটা 24 1 নম্বরের মতো। দেখা যাক আর কি করতে থাকি, শেষ হয়ে যাবে। এটা লাস্ট অঙ্ক। এটা করলে আমাদের এই অধ্যায়ের অঙ্ক সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তবে আমি বলে দিব যে কোন কোন টাইপের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে। সাত নাম্বার করব। এখানে লাইনটা কি বলছে, লাইনটা একটু ভালো করে পড়তে হবে, কারণ লাইনটা মনে হচ্ছে একটু চেঞ্জ। এখানে বলছে দুটো সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর দুইটি মূল আরো একটা সমীকরণের মূলের সমান। মানে তিনটা সমীকরণের চক্কর এখানে। তবে মোট কাহিনী যেটা বোঝা গেল যে প্রথম দুটো সমীকরণকে কাজ করে আমরা মূল বের করব, সেখান থেকে আমরা লাস্টে সমীকরণ তৈরি করব এবং দেখব সেই সমীকরণটাই আমাদের শেষ যে সমীকরণটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, সেটা হলো না সেই সমীকরণ। যদি হয় তাহলে অঙ্ক মিললো, যদি না হয় তাহলে অঙ্ক মিললো না। সিম্পল কথা। দেখা যাক, করা শুরু করে দেওয়া যাক। কি কি সমীকরণ দেখতে পাচ্ছি, x স্কয়ার প্লাস px প্লাস কি, এটা q ইকুয়াল টু 0। ওকে, আরেকটা কি আছে, x স্কয়ার প্লাস qx প্লাস p ইকুয়াল টু 0 নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে। সো যেহেতু এই সমীকরণের মধ্যে বলা হচ্ছে যে দুইটির একটি সাধারণ মূল থাকলে, এই সমীকরণের মূল কিন্তু দুইটাই, খেয়াল রাখো ব্যাপারটা, সমীকরণের মূল দুইটাই, কিন্তু এই দুইটা মূলের মধ্যে একটা মূল আবার সাধারণ মূল। তাহলে একটা কাজ করি, লিখি যে ধরি এর মূলদ্বয় একটু লাল কালার দিয়ে লিখি, আলফা বিটা আলফা গামা। ব্যাপারটা কি বুঝলা না? এই সমীকরণের মূল দুইটা আলফা বিটা, এই সমীকরণের মূল দুইটা মনে করো আলফা গামা। কিন্তু দুই জায়গায় আমি আলফা কেন রাখলাম? কারণ এখানে তারা বলছে যে তাদের, আচ্ছা
দুইটির একটি সাধারণ মূল থাকবে, একটা মূল দুই জায়গায় থাকবে, আলফা বিটা আলফা গামা। অথবা তুমি লিখতে পারতা আলফা বিটা বিটা গামা এরকমটাও লিখতে পারতা, কারণ ওই যে তখন কিন্তু একটা মূল কিন্তু দুই জায়গায় থাকতো, বিটা দুই জায়গায় থাকতো, কিন্তু এখানে আলফা দুই জায়গায় রাখলাম, বিষয়টা একই। তবে আমাকে একটা মূল দুইটা জায়গায় রাখতে হবে, কারণ একটা মূল এখানে সাধারণ, প্রত্যেকটা দুইটা করে মূল আছে, তাদের মধ্যে থেকে আবার একটা মূল সাধারণ। অনেকটা অঙ্কগুলা কিরকম হয়ে গেল, ওই তোমার ওই যে বাছাই করে তো অঙ্কগুলো আছে না, কম্বিনেশন অঙ্কগুলো ওইরকম টাইপের কাহিনী হয়ে গেল। যাই হোক আর কি, সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে একটা মূল আলফা যেটা উভয় সমীকরণকে সিদ্ধ করে, কারণ আলফা তো দুইটার মধ্যেই আছে, তাহলে এখানে লাইনটা তাহলে কি হবে বুঝতেই পারছো। সুতরাং আলফা স্কয়ার পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। এক নং, এটা আগে অঙ্কগুলোর মতোই কাজ করতেছি। আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। তারপর কি করব, বজ্রগুণ করব। তোমাদের কাছে ব্যাপারটা খুবই কমন, আলফা স্কয়ার আলফা এন্ড 1। তাহলে এখানে লাইনটা কি দাঁড়ালো, সূত্র ছিল b2 c1 q স্কয়ার মাইনাস p স্কয়ার c2 a1 p কে p মাইনাস q কে p, আর এখানে a2 b1 p কে p মাইনাস a1 b2 q কে q। লাইনটা একবার এটা সমান এটা, একবার এটা সমান এটা। আলফা স্কয়ার মাইনাস কমন নিয়ে নিই, তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু আলফা বাই পি মাইনাস কিউ। ব্যাপারটা বুঝলাম, আমি একটু কমন নিয়ে লাইনটাকে সরাসরি করে সুন্দর করে বুঝিয়ে রাখলাম। এখন এক কাজ করি, আমরা একটা আলফা তুলে দিই, এবার একটা আলফা থেকে যাবে, আর এটা ভাগ আছে বসে গুণ হয়ে যাবে। মাইনাস সূত্রে ফেলে দিই পি প্লাস কিউ এন্ড পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, এটা তো চলেই গেল। তাহলে আলফার মান বের করলাম মাইনাস পি প্লাস কিউ, 3 নং ধরে রাখি আপাতত। আচ্ছা হইলো, এবার আমি সেম কাহিনী পরে দুইটা কাজ করি। এটা আসলে বজ্রগণ করলে এই জায়গাটাতে লাভ, কিন্তু পরিস্থাপনাপরণ করলে তোমার ডাইরেক্ট এই যে আলফা এবং ডাইরেক্ট এই আলফা দুইটা মান বের হয়ে যাবে, তখন ওখান থেকে অনেক ঝামেলা করে বের করা আমার কাছে মনে হয়। এজন্য বজ্রগণ পদ্ধতিটা অনেক বেশি ইজি লাগে, কম্পেয়ার করা যায় তো এই জন্য। আবার আলফা বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 বাই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ তুলে দিলাম, আলফা ইকুয়াল টু 1। এই জন্য বললাম যে এই অঙ্কটা কিন্তু আমাদের সেই কত নাম্বার, 24 নাম্বারের মতো। 24 নাম্বারে 3 নং এবং 4 নং যে সমীকরণটা পাইছিলাম, ওইটা একটু মনে করে দেখো, ঠিক আছে এই সমীকরণ দুইটা পাইছিলাম, ইভেন সেম মান পি কিউ সহকারে সেম। আচ্ছা যাই হোক আর কি, আমরা এখান থেকে আপাতত এটা বের করতে পারলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, প্রথম সমীকরণ থেকে যদি আমরা যে আমাদের যে দুটা মূল ধরছিলাম আলফা এবং বিটা, এই মূল দ্বয়ের গুণফল বের করব। সেম ভাবে দ্বিতীয় সমীকরণ থেকে এই যে আমরা আলফা এবং গামা ধরছিলাম, এই সমীকরণের মূল দ্বয়ের গুণফল বের করব। এই দুটো সমীকরণের মূল দ্বয়ের গুণফল যদি আমরা বের করতে পারি, তাহলে দেখবো আমাদের মোটামুটি অঙ্কের কাহিনী শেষ হয়ে গেছে। কেমনে তা আমি তোমাদের এখানে একটু করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। আমি এপাশে লিখব 1 নং এর মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা ইকুয়াল টু, সূত্র কি এটা দেখা দেখো, এই যে 1 নং সমীকরণ যেটা তোমার ছিল, এটা কিন্তু মানে আসলে 1 নং তো এটা আমি তো ধরছিলাম পরে আলফা বিটা, তারপর এটা, আর আসল 2 নং এটা। সূত্র কি তোমার মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস পি বাই 1, তাহলে মাইনাস পি, যেখানে আলফার মান বের করে রাখছিলাম কত 1, আলফার মান 1 বসাই দিলাম, বিটা ছিল থাকলো, মাইনাস পি থাকলো, তাহলে এখানে শুধু বিটার মান কত বের হলো মাইনাস পি। ব্যাপারটা বুঝলা? এটা কিন্তু আমাদের প্রথম সমীকরণ। আমি এই 1 নং নিয়ে কাজ করেছি না, কারণ আমি আলফা নিয়ে পরে আমি মিল করে তারপর লিখছি। মেন 1 নং তো আমাদের প্রথম সমীকরণ এটাই নাকি। এভাবে একই রকম লিখবো 2 নং সমীকরণের মূলদ্বয়ের গুণফল। আমি সেখান থেকে মানে আমি চাচ্ছিলাম এখান থেকে বিটার মানটা বের করে রাখি, গামার মানটা বের করে রাখি। ব্যাপারটাকে বুঝলা? কারণ আমাদের আলফার মান আমাদের জানা আছে, বিটা গামার মান জানা নাই। কেন বের করব এই লাইনটা আমি তোমাকে শেষে গিয়ে লাইনটা বলবো, লাইনটার সাথে কোশ্চেনের সাথে পড়ে আরেকবার মিলিয়ে দিব যে এইটাই আমি কেন বের করতেছি। আমি আপাতত এই কোথা থেকে মুছবো, এই পাশ থেকে মুছে দিই, কারণ এগুলো আমাদের কাজ করা শেষ। এবার লিখবো 2 নং এর মূলদ্বয়ের গুণফল। ওই যোগফল থেকে বের করা যাইতো, দরকার কি ঝামেলা কইরা। গুণফলের মধ্যে তো মান সরাসরি বসাই দিলে সুন্দর হয়ে গেছে। আলফা ইনটু গামা ইকুয়াল টু, সূত্র কি বি বাই মানে সি বাই সূত্র। ও আচ্ছা আচ্ছা, মূলদ্বয়ের গুণফল, তাই না? মূলদ্বয়ের গুণফল তো কিউ ইনটু 1। একটু আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, খেয়াল করিনি আমি মূলদ্বয়ের যোগফল কল্পনা করতেছি। বিষয়টা এরকম যে মূলদ্বয়ের গুণফল সূত্র হলো সি বাই এ, তার মানে কিউ বাই 1, তার মানে শুধু কিউ।
তাহলে বিটা এর মান শুধু কিউ। আমি যেটা লিখে ফেলছিলাম সেটা ছিল মূলদ্বয়ের যোগফল, কিন্তু আমি তো গুণফল বের করতেছি। এখানে যদি বের করি মূলদ্বয়ের গুণফল, তাহলে সি বাই এ মানে শুধু পি। এখানে আলফার মান কত 1, তার মানে গামার মান কত বের হলো পি। এবার একটু তাকায় দেখো, আমরা কিন্তু এখান থেকে বিটার মান বের করলাম, গামার মান বের করলাম, ঠিক আছে? কিন্তু আমাদেরকে এটা বের করার লাভটা কি? আমি লাইনটাকে পড়ে শোনাচ্ছি, তোমাদের বুঝতে পারবো। তাহলে এখানে বলছে তাদের, লাইনটা তাকায় দেখো, লাস্ট লাইনটা দিকে তাকায় দেখো, তাদের অপর মূল দুইটি। প্রথম সমীকরণ থেকে মূল ধরছিলাম আলফা বিটা, মনোযোগ দিয়ে তাকায় দেখো। দ্বিতীয় সমীকরণ ধরছিলাম আমরা আলফা গামা, যেখানে একটা মূল সেম, কোন মূলটা? আলফা। এইখানে তো ক্লিয়ার আচ্ছা গেল। আজ প্রথম থেকে আমি একবার পড়ে শোনাচ্ছি। সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে, সমীকরণ দুইটার একটা সাধারণ মূল আলফা। এরপরের অংশটা দেখাও যে তাদের অপর দুইটি মূল, অপর দুইটি মূল কে কে? চিন্তা করে দেখো, এই যে বিটা একটা, গামা একটা, এটাই তো এই অপর দুইটা মূল। এই অপর দুইটা মূল আরেকটা সমীকরণ যেটা আমাদের দেওয়া আছে, x স্কয়ার প্লাস x প্লাস p q ইকুয়াল টু 0 সমীকরণের মূল হবে। তাহলে এখন এই যে অপর যে দুইটা মূল পাইছি, এই যে বিটা এবং এই যে গামা, এই বিটা এবং গামা সমীকরণ দুইটা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করে তারপর আমাদের মূল সমীকরণের মধ্যে বসায় দেব, কাজ শেষ। বা তুমি চাইলে ডাইরেক্ট এখান থেকে এখন ডাইরেক্ট সমীকরণ লিখতে পারো। দেখো কিভাবে লিখি। নির্ণেয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের কি ছিল? যোগফল ইনটু x, মূলদ্বয়ের যোগফল। মূল কে কে পাইছি? অপর দুইটা মূল এখন শুধু কাজ করতে হচ্ছে। তারা শুধুমাত্র বলছে তাদের অপর দুইটি মূল একটা সমীকরণ এর মূল হবে। কথাটা বুঝছো? তাহলে অপর দুইটা মূল নিয়ে আমি শুধু কাজ করব। এই এত কিছু করার জন্য আমি বিটা এবং গামাটা এই কারণেই বের করছিলাম। এই যে বিটার মান বের করছি, এই যে গামার মান বের করছি, টার্গেট আমাদের এখানেই ছিল। তাহলে মূলদ্বয়ের যোগফল তার মানে কি? p প্লাস q ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল মানে কি? pq ইকুয়াল টু 0। মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল x। এখন এখানে একটা কথা খেয়াল করে দেখো যে আমরা কিন্তু p প্লাস q এর একটা মান বের করে রাখছিলাম। এই পাশে যে 3 নং একটা সমীকরণ বের করছিলাম আমরা, ওই 3 নং সমীকরণে p প্লাস q এর একটা মান বের করে রাখছিলাম। সেই মানটা কত? -1, মনে আছে? সেই মানটা আমি এখানে বসায় দেব। অর্থাৎ p প্লাস q এর মান -1, সেটা আমি এখানে বসায় দেব। তুমি লিখতে পারো এখানে যে 3 নং এর মান বসিয়ে পাই কি পাই? x স্কয়ার, এখানে একটা মাইনাস হচ্ছে প্লাস, আমি -1 কিন্তু, কারণ p প্লাস q এর একটা মান -1 এখানে বের করছিলাম। বজ্রগণন যখন করছিলাম তখন দুইটা মান বের হয়েছিল, একটা p প্লাস q এর মান বের হয়েছিল -1, একটা আলফা মান বের হয়েছে এখানে 1। সেই আলফা মান 1 তো আমরা এখানে ইউজ করছি, আর এখানে আমরা লাস্টে গিয়ে p প্লাস q এর মান যে -1 সেটা এখন আমরা ইউজ করতেছি। তাহলে -1 ইউজ করলে -1 হচ্ছে প্লাস, আর এটা তো 1, তার মানে x প্লাস pq ইকুয়াল টু 0। দেখো আমাদের লাস্ট সমীকরণ আমাদের প্রমাণ হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের সেই 3 নাম্বার সমীকরণ ছিল যেটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল। সো আমাদের কমপ্লিট। তাহলে আমাদের 4.1 কমপ্লিটলি কমপ্লিট। এরপর নেক্সট আমরা করব 4.2। তবে 4.2 অধ্যায়টা খুবই সোজা, এখানে অঙ্ক খুবই কম, মাত্র বলতে পারো যে হাতে ধরে তুমি যদি 5-6টা অঙ্ক করো তাহলেই 4.2 তোমার কমপ্লিট। 4.1টা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা 2 দিন ধরে করাইলাম। এবার আমি তোমাকে একটু বলে দিই যে এখান থেকে ওভারঅল বলে দিই যে কোন কোন ক্যাটাগরির অঙ্ক সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ সময় পরীক্ষার মধ্যে 3 এবং 4 না 3 4 না 4 এবং 6 এর মধ্যে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বেশি। এরপরে 12 এবং 14 এর মধ্যে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বেশি। 12 14 16 প্রায় সেম টাইপের অঙ্কগুলো। 18 এর মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো একই অঙ্ক, একটা বলে বাকিগুলো পাসবা। আর 24 এর মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বেশি। এই 4 ক্যাটাগরি অঙ্ক যেখানে করলাম, এই অঙ্কগুলো একটু ভালো করে করো, তাহলে তোমাদের 4.1 কমপ্লিট।